আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে মূলত একটা দিক নির্দেশনামূলক এবং কিভাবে ধাপে, ধাপে আমরা নিজেদেরকে আমাদের চ্যানেলের যে রিসোর্স গুলো আছে, ওইগুলোকে ব্যবহার করেই আমরা A1 এর যে সিলেবাসটা আছে এবং এর পরবর্তীতে A2 এবং তার পরবর্তীতে ধীরে, ধীরে আমরা A2 র পরীক্ষা, তারপরে B1 এর দিকে কিভাবে নিজেদেরকে নিয়ে যেতে পারবো। আমাদের অসংখ্য শিক্ষার্থী আছেন যারা নিয়মিতভাবে হচ্ছে ভিডিও দেখছেন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা সম্প্রতি হচ্ছে আমাদের একটা ছোট একটা মাইলফলক পূরণ করেছি ১০০তম ক্লাস করে। এখন এই কারণে যেটা হয়েছে যে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও ছড়ায় ছিটায় এদিক ওদিক রয়ে গেছে। অনেকে বুঝতে পারে না যে আসলে কোনটা দেখবে। ধারাবাহিকতা যদিও আছে, তারপরেও অনেকে ধৈর্য রাখতে পারে না। ইদানিংকার মানুষ হচ্ছে খুব দ্রুত শিখতে চাচ্ছে। খুব দ্রুত জার্মানির দিকে আসতে চাচ্ছে একটা টার্গেট করে যে কিভাবে করে আমরা আগাতে পারি। এটা খুবই স্বাভাবিক। আমরা আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আসলে বিশেষ করে A1, A2 র যা দরকার, বইগুলো খুলে, খুলে আমি আপনাদের এভিডেন্স দিয়ে দেখাবো যে এগুলো সবই কোনো না কোনো এক জায়গায় আছে। আম আমার ব্যক্তিগতভাবে আমার নিজের ক্ষেত্রেও যেটা হয় যে চ্যানেলে খুঁজতে গেলে মাঝে, মাঝে আমি নিজেও হারায় ফেলি যে আসলে কোন জায়গায় যে কোন জিনিসটা করাইছিলাম আদৌ কি এটা আছে কি নাই? এগুলো ট্র্যাক রাখাটাও আসলে যখন দেখা গেছে যে আ পরিসরটা বড় হয়ে গেছে, তখন আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা যদি আমাদের ইউরোকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার এই আ YouTube এর চ্যানেলটায় যাই, তাহলে সর্বপ্রথম দেখব এইরকম একটা ভিউ এবং তারপর দেখা যাবে যে ভিডিওতে গেলে, ভিডিওতে আপনি সর্বপ্রথম যেগুলো দেখবেন এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের জিনিস। এখন এইগুলা তো ধরেন হচ্ছে আপনি কেবলমাত্র হচ্ছে A1 শুরু করতে চান। তখন হচ্ছে কোন জায়গা দিয়ে শুরু করব? এর জন্য সুবিধার্থে আমরা হচ্ছে আগে থেকেই জানতাম এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে কোনো এক সময়। এমনকি এখন ১০০ আছে, কয়েকদিন পরে ১৫০ হবে আমাদের ভিডিওর সংখ্যা, তারপরে ২০০, ২৫০ হয়ে যেতে পারে। এজন্য হচ্ছে সর্বপ্রথম এইখানে একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টটা হচ্ছে আমরা দেখব যে A1 জার্মান ল্যাঙ্গুয়েজ, এইখান থেকে হচ্ছে শুরু যে একের পর এক নাম্বার দেওয়া আছে। ১ম ক্লাসে হচ্ছে ২ টা নাম্বার দেওয়া আছে। একটায় হচ্ছে বর্ণমালা শিখা হয়েছে এবং ওই সেম ক্লাসেই হচ্ছে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কেও শিখছি। বর্ণমালাটা জার্মান ল্যাঙ্গুয়েজের যেটা হইছে যে ইংরেজির সাথে সম্পূর্ণ মিল আছে, দেখতে একই রকম। এইজন্য হচ্ছে আমাদের শুধুমাত্র উচ্চারণগুলো ঠিকঠাক ভালো মতো শিখতে পারলে আমরা বেশ আ সহজেই হচ্ছে অক্ষর জ্ঞানটা শিখে ফেলতে পারবো। যেমন হচ্ছে চাইনিজ, জাপানিজ, হ্যাঁ? রাশিয়ান যেকোনো ভাষায় ওদের অক্ষরগুলো হচ্ছে লিখতে হয় অন্যরকমভাবে, উচ্চারণ তো ভিন্ন আছেই। ইংরেজির ধারে কাছেও নাই আরকি। এমনকি দেখা গেছে যে আ পোল্যানের পোল্যান্ডের যে ভাষা, ওরা বলে একরকম, দেখতেছেন আপনি লেখা একরকম, উচ্চারণ করবে আরেক রকম। ওইগুলো খুবই হতাশাজনক। সেই দিক থেকে হিসাব করলে জার্মান ভাষার যেই অক্ষরগুলো আছে, এগুলো হচ্ছে একটু স্বস্তিদায়ক। তো ১ম এ আমরা একটা লিস্টের দিকে তাকাবো। যে লিস্টের দিকে আমাদের বলাই আছে হচ্ছে আ এইখানে কয়েকটা পয়েন্ট আছে, হ্যাঁ? আমরা এইখানে যদি দেখি একের পর এক মোটামুটি ৩০ টার মতো আছে, যেগুলো আমরা সবসময় শিখিয়ে থাকি। এগুলোর শুরুর দিকে যদি যাই, অক্ষর জ্ঞান কই থেকে শিখব? অক্ষর জ্ঞানের ভিডিও তো এইখানে দিয়েই দিলাম। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস জার্মান বর্ণমালা, সহজে জার্মান ভাষা শিখুন। এই একটা ভিডিও আছে। এখান থেকে আমরা হচ্ছে ইয়াটা দেখলাম। তার পরবর্তীতে আমরা দ্বিতীয়ত যে নাম্বার শিখার পদ্ধতি আছে, এটাও ফার্স্ট ক্লাসে এইখানে আপলোড করে দেওয়া আছে। এই ২ টার আবার সাবস্টিটিউট ভিডিও আছে। যেটা হচ্ছে অডিও কোয়ালিটি ভালো, যেটা সম্প্রতি সময়ে করা হইছে। ওটাও আমি আপনাদের দেখায় দিতে পারবো পরে। এখানে হচ্ছে আমাদের একটা প্লেলিস্ট হচ্ছে এটা সম্পূর্ণরূপে সবকিছু দেওয়া আছে। ঠিক আছে? এইখানে হচ্ছে একটা ৩৬ মিনিটের ক্লাস আছে জার্মান অ্যালফাবেটের। জাস্ট আপনি শিখলেন, তারপরে আরেকভাবে দেখার চেষ্টা করলেন। আর এইখানে হচ্ছে নাম্বার সিস্টেমের একটা ভিডিও আছে। এই ভিডিওটা আমার করা হচ্ছে অন্যতম
একটা সেরা ক্লাস বলতে পারেন। যে যেখানে ২৯ মিনিটের মধ্যে আমি পুরা সংখ্যা পদ্ধতি এমনভাবে শিখানোর চেষ্টা করছি সবাইকে, যেখানে জাস্ট বেসিকটা বোঝার পরে আপনার যেকোনো নাম্বার হাজির করে দেওয়া হলেও তারপরে আপনি হচ্ছে বলতে পারবেন এবং দেখবেন এখানে ৩০ মিনিটের পরে গিয়ে মোটামুটি সবাই শুধু নাম্বার বলা হইছে আর তারপরে হচ্ছে সবাই নিজে, নিজে বলতে পারছে। আচ্ছা ঠিক আছে এইটার নাম্বার হচ্ছে যার মানে এইভাবে বলে, এইভাবে বলে, এভাবে বলে। ২ সংখ্যা ১ সংখ্যা থেকে ২ সংখ্যা, ২ সংখ্যা থেকে ৩ সংখ্যা। মানে ১ম এ ধরেন হচ্ছে ১ থেকে ৯, ঠিক আছে? তারপরে হচ্ছে ১০ থেকে আ ৯৯ পর্যন্ত কিভাবে বলতে হবে, তারপরে ১০০ থেকে কিভাবে বলতে হবে, ১,০০০ থেকে বলতে হবে কিভাবে, ১০,০০০ থেকে কিভাবে বলবো, ১,০০,০০০, ১০,০০,০০০ হলে আমরা কিভাবে বলতে পারি। আমরা এইখানে হচ্ছে দেখার চেষ্টা করছি। আর পাশাপাশি হচ্ছে একই জিনিস ঘড়ির সময়েও হচ্ছে ওই সেম নাম্বার দিয়েই বলা যায়। ঠিক আছে? ওই একই জিনিসের মাধ্যমে যেমন সংখ্যার মাধ্যমে ঘড়ির সময় তো হচ্ছে নাম্বার দিয়েই বলে। তো ঘড়ির সময়টা যার মানে হচ্ছে ২ টা প্রসেস আছে। একটা হচ্ছে ফরমাল, একটা হচ্ছে ইনফরমাল। ফরমালটা হচ্ছে ২৪ ঘন্টা সময় হিসাব করে যেটা বলে। রাত্রে ১২টা থেকে শুরু করে আপনার ১২টা ৫৯ পর্যন্ত সাধারণত ১ থেকে ১২ সংখ্যা দিয়ে ঘন্টার কাঁটাটারে হিসাব করে। তারপরে প্রত্যেক ঘন্টায় যখন যায় ফরমালে, তখন হচ্ছে ১২টার জায়গায় ১৩টা মানে একটার জায়গায় দুপুর ১টার জায়গায় ১২র সাথে ১ যোগ করলে ১৩ হয়। তারপরে ২ টা যদি হয় তাহলে ১২র সাথে ২ যোগ করলে ১৪ টা হয়। এইটা হচ্ছে জার্মানিতে সবচেয়ে বেশি প্রচলিত। ইন্টারন্যাশনাল টাইমটা। কারণ এইখানে আ অনেক সময় সকাল, দুপুর, রাত এইটা কথা বলাটা হচ্ছে বোঝা যায় না। বেলা এত পরিমাণে পরিবর্তিত হয়। সামারে একসময় সন্ধ্যা হয়। ধরেন সামারে সন্ধ্যা হয় রাত্রে ১০টার দিকে, মাঝে, মাঝে ১০:৩০ ১১টার দিকেও হয়। আর উইন্টারে যখন থাকে তখন ৩:৩০ ৪টার দিকেই একটা সন্ধ্যা, সন্ধ্যা ভাব চলে আসে। এজন্য হচ্ছে অ ওরাও ২৪ ঘন্টার সময়টা বলাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত। আমি যেহেতু ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে জার্মানিতে থাকি, এখানেও আমরা কথাবার্তা বলার সময় সবকিছু টার্মিন থেকে শুরু করে, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছুই আমরা বলি হচ্ছে ২৪ ঘন্টা সময় অনুযায়ী। এইজন্য এইখানে হচ্ছে ২৪ ঘন্টা সময়টা দেখানো হইছে। এখন আপনার যদি ঘড়ির সময়ের ইনফরমাল পদ্ধতিটা জানতে ইচ্ছা করে, তাহলে একটা ভিডিও আছে। ওইটা হচ্ছে আমাদের চ্যানেলে ১৫ নাম্বার ভিডিও। ঠিক আছে? ১৫ নাম্বার ভিডিওতে এইখানে হচ্ছে কিভাবে আ ইনফরমাল টাইমটা বলা যায়। যেমন এইখানে থাম্বনেইলে দেখতে পাচ্ছেন ১৬টা ২৫ আমরা কিভাবে বলতে পারবো। এটা তো হচ্ছে ফরমাল। এছাড়াও ইনফরমাল যে ঘড়ির কাঁটার সময়টার আছে, এইটা হচ্ছে যদিও প্রচলন কম, তারপরেও হৈরেনের জন্য তারপরে হচ্ছে আ বিভিন্ন কারণে আমাদের এইটা হচ্ছে দরকার আছে। এইটা হচ্ছে আপনারা শিখতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে ঘড়ির কাঁটার সময় সম্পর্কে। প্রথমত আমরা যেটা দেখার চেষ্টা করলাম এটা হচ্ছে অক্ষর জ্ঞান এবং সংখ্যা পদ্ধতি। তো অক্ষর জ্ঞান আমরা ১ম এই সংখ্যা পদ্ধতি, অক্ষর জ্ঞান ২ টাই ১ম ক্লাসে পাইছি এবং সংখ্যা পদ্ধতির জন্য আমি আরেকটা ভিডিও সাজেস্ট করলাম আপনাদের। যেটা হচ্ছে আমাদের কম্বাইন্ড একটা আ যেই প্লেলিস্টে আছে। এখানে হচ্ছে সহজে জার্মান ভাষা শিখুন, জার্মান ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল এবং আমার মূলত স্বপ্ন হচ্ছে এই টিউটোরিয়ালের মধ্যে, এই প্লেলিস্টের মধ্যে A1 থেকে শুরু করে B1 পর্যন্ত সব জিনিসপত্র থাকবে। যাতে বাংলা ভাষাভাষী যেকোনো মানুষ হচ্ছে এসে খুব সহজেই বুঝতে পারে যে কোন জায়গা থেকে শুরু করবে এবং কিভাবে, কিভাবে আগাবে। এবং কোনো শিক্ষকের কাছে অনেকের দেখা যায় যে যাওয়ার সময় সুযোগ হয় না, সময় মিলে না। তারপরে অনেকে চাকুরিজীবী আছে, অনেকে গৃহিণী আছে। তারা নিজেরা ফ্লেক্সিবল টাইমে শিখতে চায়। ফ্লেক্সিবল টাইমে শেখার জন্য হচ্ছে খুবই ভালো একটা মানে ভাবে যাতে আপনাদেরকে উপস্থাপন করে জিনিসগুলো শিখাতে পারি, এইজন্য হচ্ছে মূলত সব জিনিসগুলো এক করা। এরপরে আমরা হচ্ছে অক্ষর পদ্ধতি, এই অক্ষর জ্ঞান এবং সংখ্যা পদ্ধতি যখন দেখলাম, দেখার পরে আমাদের দরকার হবে হচ্ছে টাকা গণনা পদ্ধতি এবং টাকা গণনা পদ্ধতিও হচ্ছে এই একই ভিডিওর মধ্যে বলা আছে যে জার্মান ভাষায় যেকোনো সংখ্যা, ঘড়ির সময় এবং ইউরোর পরিমাণ বলার সহজ পদ্ধতি। ইউরোটাই হচ্ছে যে আ ইউরো বলে, হ্যাঁ? জার্মান ভাষায় ইউরো বলে। কারণ কয় টাকা কত পয়সা কোনো জিনিসের দাম, এটা আপনারও যেরকম জিজ্ঞেস করার দরকার আছে, আপনাকে জিজ্ঞেস করলে আপনিও যাতে বলতে পারেন।
ঠিক আছে? এবং এই একটা জিনিস যদি খুব ভালো মতো কেউ শিখতে পারে, জার্মানিতে এইখানে অনেক চাকুরি আছে যেগুলো হচ্ছে ক্যাশের জব বা নরমালি অনেক জায়গায় যে পার্ট টাইম জবগুলো আছে, ওইগুলোতে মূলত সবচেয়ে বেশি পরিমাণ দরকার হচ্ছে কত টাকা, কত পয়সা হইছে এটা বলাটা কাস্টমারদের কাছে। যাতে ওরা হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে পেমেন্ট করতে পারে। আর অল্প কিছু ফ্রেজ যোগ করলেই হচ্ছে একটা চাকরির জন্য যে কেউ হচ্ছে রেডি হয়ে যেতে পারে। এটা সাময়িকভাবে স্বাভাবিকভাবে আপনাদেরকে বলছি। তো ইউরোটা পরিমাণটা বলা শেখাটা এখানে হচ্ছে খুব সহজেই নিয়মটা বুঝলে তারপর হচ্ছে জাস্ট প্র্যাকটিস আর কিছুই না। আমরা তারপরে যদি দেখি আমাদের কি আছে? সর্বনাম, আমি, তুমি, সে কিভাবে হচ্ছে আমরা এগুলো বলতে পারি। বাংলা ভাষায় আছে, ইংরেজি ভাষায় আছে। তো জার্মান ভাষায়ও থাকবে একই রকম স্বাভাবিক। আমরা এইটার জন্য যদি এই যে আমাদের সেকেন্ড ক্লাস যেটা আছে, ঠিক আছে? সেকেন্ড ক্লাসের দিকে যদি যাই, এইখানে হচ্ছে আমাদের লিস্টই এই যে এইখানে লিস্টই আছে। যে কিভাবে হচ্ছে আমি, তুমি, সে এগুলো বলতে হয়। ঠিক আছে? এইগুলো হচ্ছে দেখে একটু বোঝার চেষ্টা করবেন এবং পাশাপাশি হচ্ছে এগুলো যখন ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করার সাথে আমাদের আ ভার্বের যে কনজুগেশনটা আছে, ওই কনজুগেশনটা হচ্ছে পরিবর্তিত হয়। ভার্বের কনজুগেশন ২ ভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে? আমরা এইখানে যদি খেয়াল করে দেখি, একটা হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো থাকবে, যে সাবজেক্টগুলো সাধারণত হতে পারে নাউন, ইংরেজিতে লিখলাম। আরেকটা হচ্ছে প্রোনাউন না? এটারই জার্মানে বলে হচ্ছে নোমেন এবং প্রোনোমেন। এইগুলো অনুযায়ী আমাদের হচ্ছে ২ ধরনের ভাবে হচ্ছে ভার্ব পরিবর্তিত হয়। ভার্ব কনজুগেশন বা ডয়েশে বললে ভার্বেন কনজুগাশন। এইটাকে আমরা ২ ভাবে যেহেতু বলছি, একটা টাইপ হচ্ছে রেগুলার ভার্ব, আরেকটা হচ্ছে ইররেগুলার ভার্ব। ঠিক আছে? ইররেগুলার ভার্বের সংখ্যা A1 এ আসলে তুলনামূলক কম। ইররেগুলার ভার্ব এইটা হচ্ছে ২০ টা ৩০ টা শিখলেই হচ্ছে বলা যায় যে A1 লেভেলের জন্য ২০-৩০ টা ইররেগুলার ভার্ব শিখতে পারলে আমরা খুব ভালো মতো বলতে পারবো যে না আমরা ওই জিনিসগুলো পরীক্ষার সময়ও আমরা পেতে পারবো। রেগুলার ভার্ব আসলে অসংখ্য আছে এবং রেগুলার ভার্বের সুবিধা হচ্ছে রেগুলার ভার্বের পরিবর্তনটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রেই একই রকমভাবে হইতে থাকে। ঠিক আছে? যেমন আমরা এই টাইপের যেই চেঞ্জগুলা, ভার্বের কনজুগেশনগুলা সবচাইতে ভালো মতো শেখার জন্য আমাদের ৩ টা ক্লাস আছে। যেটার নাম হচ্ছে সহজে জার্মান ভাষায় সহজে বাক্য গঠন আরকি। তো বাক্য গঠন ১ এবং ২ এবং ৩, এই যে ৩ টা ভিডিও আছে রেগুলার ভার্বের পরিবর্তনের জন্য। এই ৩ টা ভিডিও হচ্ছে আপনারা খুঁজে পাবেন এবং এটা আমি একটু আলাদা করে রাখার চেষ্টা করছি ওইগুলোকে। এগুলো যদি আসেন, এই যে স্বল্প সময় সহজে শেখা, হ্যাঁ? এটা একটা ভিডিও প্লেলিস্ট আছে এবং এইখানে গেলে আপনারা দেখতে পাবেন যে এইখানে ২ টা ভিডিও আছে। এটা আমাদের আ একটা ডেমো ক্লাস ছিল। ৪ টা ডেমো ক্লাস ছিল আমাদের উদ্যমী ব্যাচের আগে এবং এটা ছিল হচ্ছে ২০২৩ সালের সেপ্টেম্বরের দিকে। ওই সময় আমরা এই ৩ টা ক্লাস হচ্ছে খুবই ভালো মতো করানোর চেষ্টা করছি। যাতে হচ্ছে এইগুলো আমরা পরবর্তীতে মানুষের কাজে লাগানোর জন্য রেফার করতে পারি। তো জার্মান ভাষায় সহজে বাক্য গঠন ১ এবং ২ এবং ৩, এই ৩ টা দেখলে আপনারা হচ্ছে বেসিক বাক্য গঠন কিভাবে করা যায়, ওইটা হচ্ছে খুবই সহজে বুঝতে পারবেন। এখন বেসিক বাক্য গঠনগুলো করার জন্য আমরা হচ্ছে এই যে সেকেন্ড ক্লাসে যেই কথাগুলো বলছি, এইখানে আমরা যদি দেখাই আপনাদেরকে, ধরেন হচ্ছে আ আমি যাই, তুমি, এই যে এই টাইপের কয়েকটা ভার্ব এখানে দেখানো হইছে। যদি আমি বা ইস যেটাকে বলা হয়, এটা যখন আসে তখন হচ্ছে ১ম যেই
ইয়াটা থাকে, যেমন মাখেন একটা শব্দ যেটা মানে হচ্ছে করা, মাখেন না, ইস যখন আসে তখন এইটা হয়ে যায় অ্যাকচুয়ালি এই শেষের যে এনটা থাকে এটা হচ্ছে বাদ হয়ে যায়, তখন হয়ে যায় ইস মাখে। তো এইখানে মূলত হচ্ছে আমাদের কি করা লাগতেছে, এনটা মাইনাস হয়ে যাচ্ছে, এন হচ্ছে বাদ হয়ে যায় ইসের ক্ষেত্রে। এখন ডু যখন থাকে সাধারণত এইগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আপনার প্রথমে ভার্বের যে অংশটুকু আছে এই ভার্বের অংশটুকু এটার সাথে হচ্ছে এনটা বাদ দিয়ে দেয় আর কি, স্টেম হিসাব করার ক্ষেত্রে এরকম হয় মাখ। তো এই ইসের ক্ষেত্রে দুই ভাবেই করা যায়, একটা হচ্ছে এন থেকে এন বাদ দিয়েও করা যায়, আর শুধুমাত্র যোগ করেও করা যায়, ঠিক আছে। যেমন এটার সাথে ইসের সাথে যদি যোগ করা হয় তাহলে হয়ে যায় মাখে। ডু এর ক্ষেত্রে হয় হচ্ছে, ডু এর ক্ষেত্রে এটার সাথে এসটে যোগ করে, যোগ করলে হয়ে যায় মার্কসড, এটাই হচ্ছে ডু এর ফর্ম, মার্কসড। এটা রেগুলার ভার্বের ক্ষেত্রে। এরপরে শুধুমাত্র আপনারা বিভিন্ন ভার্ব একের পর এক যোগ করে দিলেই হয়ে যাবে। এর জিএস এর জন্য যেটা হয়, এর মানে হচ্ছে সে, তারপর জি মানে হচ্ছে স্ত্রীবাচক সে, এস মানে হচ্ছে এটা। এটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা এই যে অংশটুকু আমরা দেখলাম এসটি যোগ করে ডু এর ক্ষেত্রে, শুধুমাত্র টি যোগ করে হচ্ছে এর ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যায় মার্কড, ঠিক আছে। এগুলোর মানে হচ্ছে ইস মাখে মানে আমি করি, ডু মার্কসড মানে তুমি করো, এর মার্কড মানে সে করে, জি মার্কড মানে সে করে, আর এস মার্কড মানে হচ্ছে এটা করে। এবং এই তিনটাই হচ্ছে শুরু, যেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে এক বচন সিঙ্গুলার, এগুলো হচ্ছে সিঙ্গুলার এক বচন এগুলো। এখন আমরা যদি প্লুরালের দিকে যাই, বহু বচনের দিকে যাই, তাহলে বহু বচন হচ্ছে তিনটা আছে। একটা হচ্ছে ভিয়া মানে হচ্ছে আমরা, ইয়া মানে হচ্ছে তোমরা, এবং তারপরে আছে জি, এইখানে এই একটা সিঙ্গুলার আছে, জি হচ্ছে কয়েকটা আছে, জি হচ্ছে একটা আছে আপনি, ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনারা, আরেকটা হচ্ছে তারা, আরেকটা জি, এটা হচ্ছে তারা যেটা বলে দে ইংরেজিতে, এটা হচ্ছে জি, এরকম ভাবে থাকে। এখন এইগুলোর ক্ষেত্রে মূলত সবচেয়ে বেশি পরিমাণে পরিবর্তন যেটা হয় এটা হচ্ছে ইয়ারের ক্ষেত্রে, তোমরার ক্ষেত্রে। এবং তোমরার ক্ষেত্রে যেটা হয়, যেমন আমরা এই টাইপের যেই কনজুগাচ্যনগুলো আছে এগুলো রিভার্সো নামে একটা ওয়েবসাইট আছে, রিভার্সো কনজুগেটর, এইখানে গেলে দেখতে পারবেন। এই দেখেন ইয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, ইয়ারের ক্ষেত্রে মার্কড হচ্ছে, এবং এই ইয়ার মার্কড এইটা এর জিএস এর সাথে মিল আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা। Er macht. Ihr macht. এটা হচ্ছে শুধুমাত্র টি যোগ হচ্ছে, ঠিক আছে, এটা শুধুমাত্র টি যোগ হচ্ছে। তো সেম জিনিস ওই স্টেমটা নিয়ে এর সাথে টি যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি যেটা মার্কড না। এখন আমরা বলতে পারি ইয়ার মার্কড মানে তোমরা করছো। আর এই যে শেষের কয়েকটা আছে এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। উইয়া মাখেন মানে আমরা করি, জি মাখেন মানে আপনি করেন, জি মাখেন মানে আপনারা করেন, এবং জি মাখেন মানে হচ্ছে তারা করে। এটা হচ্ছে মূলত ধারণাটা, ঠিক আছে, যে এইভাবে করে এখন শুধুমাত্র ভার্বের পর ভার্ব যোগ করলেই হচ্ছে আপনি সব জিনিস একই রকম ভাবে পাবেন। এখন অল্প কয়েকটা ব্যতিক্রম আছে, ওইগুলো হচ্ছে আপনারা ওই ভিডিওগুলো যখন দেখবেন, বিশেষ করে হচ্ছে ওই সহজে জার্মান ভাষায় বাক্য গঠন ১, ২, ৩, এর ভিতরে শুধুমাত্র যে ভার্বের কনজুগেশন তা না, এর পাশাপাশি কিভাবে করে একটা সরল বাক্য গঠন করতে হয়, তারপরে আমাদের যে জার্মান ভাষার মেইন যে পরীক্ষা হবে গয়েথেন ইনস্টিটিউটের, ওইখানে স্প্রেকেনটাইল আইনসে কয়েকটা প্রশ্ন থাকে,
যে প্রশ্নগুলো হচ্ছে অবশ্যই আসবে, ওইগুলোর কোনো পরিবর্তন হয় না। পরীক্ষার প্রশ্নটা বছরের পর বছর, যুগের পর যুগ একই প্রশ্নই হচ্ছে ঘুরে ফিরে আসতে থাকে। আমরা ওই সেম জিনিসটাই হচ্ছে আমরা ওইখানে দেখতে পাবো, যে কিভাবে করে আমরা ইয়ার কথাগুলো বলতে পারবো, খুব সহজেই স্পেকেনটাইল আইনসের কথাগুলো বলতে পারবো। একবার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ওকে, দেখুন এইখানে আমরা সাহেবের পরে স্পেকেনে যখন আসবো, এই যে এইখানে এই টাইপের কথাবার্তাগুলো, যেমন হচ্ছে কারো নাম যদি হয়, তাহলে তার নাম কিভাবে সে বলবে, বয়স কিভাবে বলবে, কোন দেশ থেকে আসছে এটা কিভাবে বলতে পারি আমরা, ভোন অর্ট কোন জায়গায় বসবাস করি আমরা এটা কিভাবে বলতে পারবো, স্প্রাখেন কোন কোন ভাষায় কথা বলে, তারপরে বেরু পেশা এটা কিভাবে আমরা বলতে পারবো, হবি ঠিক আছে, শখ এইটার কথা কিভাবে বলতে পারবো। এটা হচ্ছে ওই সেম ভিডিওর ভিতরেই আছে। ১ নাম্বার, ২ নাম্বার এবং ৩ নাম্বার। এটা হচ্ছে যেয়া বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ। ভাষা শেখা শুরু করার জন্য একদম শুরুর দিকে এরকম একটা বুস্ট আপ যখন আপনার কাছে থাকবে, যে আপনি শুরুতেই কথা বলা শিখে যাবেন, বাক্য গঠন করা শিখে যাবেন, আপনি লিখতে পারবেন। হ্যাঁ? আপনার সামনে মোটামুটি সহজ আপনার জানা ভোকাবুলারি বা কিঞ্চিত অজানা ভোকাবুলারি গুলোও হচ্ছে আসলে আপনি এট লিস্ট দেখে বুঝতে পারবেন যে এটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে। জানা ভোকাবুলারি শব্দ হলে তো ভালোই। আপনি সঙ্গে বুঝতে পারবেন। আর যদি অজানা কিছু আসেও, নিজের সাথে আরেকটা জিনিসের বন্ধুত্ব তৈরি করে ফেলতে হবে। এটা হচ্ছে একটা ডিকশনারি। ঠিক আছে? এই ডিকশনারি এইটার সাথে, যেমন দেখেন এখানে মাখেন লিখলেই হচ্ছে চলে আসবে টু ডু সামথিং, কিছু একটা করা। এখন ডিকশনারি থাকাটা হচ্ছে একটা বিশাল সুবিধা। যেকোনো কিছু আমরা সঙ্গে বুঝতে পারবো। আমাদের ক্লাসের যেই রেকর্ডগুলো আছে, এইগুলো আমরা এমনভাবেই বানানোর চেষ্টা করছি, যাতে আমরা প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে কিছু না কিছু শিখতে পারি, বুঝতে পারি। নতুন শব্দ। নতুন শব্দ প্রত্যেকটা ক্লাসেই ৫ টা, ১০ টা, ২০ টা করে আসতে থাকবে। ওইগুলোকে যখন আমরা ধাপে ক্লাসগুলোর দিকে আগাতে থাকবো, তখন হচ্ছে আমরা আরো ভালো শিখতে পারবো। এইটাও একটা প্রসেস, যে আপনি একবারে অনেকগুলো শব্দ নিয়ে বসার চাইতে আপনি ধাপে শিখতে থাকলেন। এভাবে করলে হচ্ছে আমাদের ব্রেন মনে রাখতে পারে ভালো। বিশেষ করে কনটেক্সট এর সাথে, এক্সাম্পল এর সাথে যখন আসে, তখন হচ্ছে আরো ভালো বোঝা যায়। এখন আমাদের যে লিস্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে সর্বনাম নিয়ে আমরা দেখলাম। সর্বনামের পাশাপাশি আমরা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে দেখলাম। সহজে বাক্য গঠন ১, ২, ৩ কিভাবে হচ্ছে বাক্য গঠন করতে হয়, এবং বাক্য গঠন করার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে খুবই সহজ। সেটা হচ্ছে সাবজেক্ট এবং তারপরে ভার্ব, তারপরে যখন হচ্ছে আমরা অবজেক্ট বসাবো, তারপরে যদি কোনো কিছু থাকে তাহলে এটসেট্রা এটা বসায় দিতে হবে। ভার্বের পজিশন হচ্ছে সেকেন্ড থাকে, ঠিক আছে? এইটা সেকেন্ড পজিশনে থাকলে এটা হচ্ছে সাধারণভাবে ভার্বের হচ্ছে একটা রেগুলার ভার্বের স্ট্রাকচার এটা। এখন এই সেম জিনিস এইটা দিয়েই যদি একটা ইয়া নাইন ফ্রাগে, বা যেই প্রশ্নগুলো হচ্ছে হ্যাঁ অথবা না বোধক, তুমি কি ভাত খাইছো, ঠিক আছে, আমরা কি আজকে মার্কেটে যাব, এই টাইপের কথাবার্তাগুলো জাস্ট একটা সিম্পল জিনিস দিয়েই হচ্ছে পরিবর্তিত হয়ে যায়। শুধু ভার্বটা হচ্ছে প্রথম পজিশনে চলে আসে, এবং তার ঠিক পরপরই চলে যায় সাবজেক্ট, তারপরে গিয়ে অবজেক্ট বা এটসেট্রা আসার পরে শেষে গিয়ে একটা হচ্ছে আমরা প্রশ্নবোধক চিহ্ন যোগ করে দিলেই হয়ে যায়। ঠিক আছে? যেমন কি বলতে পারি আমরা, ইস মাখে মানে আমি করি, যেমন হচ্ছে ইস গে শুলে, আমি স্কুলে যাই। ঠিক আছে?
এটা হচ্ছে স্কুলে যাই, এরকম টাইপের একটা প্রিপোজিশন আছে। এইটাই আবার যখন এই যে বললাম না, গেহেন নামে একটা ভার্ব আছে এইখানে, এই গেহেনের ইএন যদি বাদ দিই আমরা, তাহলে আমরা কি পাই? গে। এটার সাথে যদি আমরা এর জন্য বানাইতে চাই, মানে সে যেটা, সাথে হচ্ছে শুধু টি যোগ করলে হয়ে যায় গে। তাহলে ইস গে সুরশুলে, এই সেম জিনিসটাই আমরা যদি ইয়ার জন্য বানাইতে চাই, যে সে স্কুলে যায়, এর গেট সুরশুলে। এখন এটারে যদি আমরা প্রশ্ন করতে চাই, সে কি স্কুলে যায়, এটা হচ্ছে সে স্কুলে যায়, আর এটা হচ্ছে সে কি স্কুলে যায়, তাহলে আমরা শুধুমাত্র ভার্বটারে শুরুতে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে জিনিসটা এখানে দেখছি, এর গেট সুরশুলে না, দেখেন এটাকে আমরা ভার্বটাকে শুরুতে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্টটারে নিয়ে আসবো, গেট এর সুরশুলে, সে কি স্কুলে যায়। এরকম ভাবে যখন হচ্ছে আমরা ভার্বগুলোরে শুরুতে নিয়ে আসবো, তখন হচ্ছে আমাদের এটা রেগুলার ভার্বের জন্য ইয়া নাইন ফ্রাগে হয়ে যাবে। তখন হচ্ছে আপনি বলতে পারেন ইয়া ich gehe er geht zur Schule, না ইয়া, এবং নাইন er geht nicht zur Schule, এরকম ভাবে আমরা erklären করে বর্ণনা করে বলে দিতে পারি। এখন এই যে ইয়া নাইন ফ্রাগে এবং ইয়া নাইন ফ্রাগের এই যে ধারণাটা, এটা হচ্ছে ইয়া নাইন এবং ইয়া নাইন ফ্রাগের সাথে হচ্ছে ডক, এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। ইয়া নাইন ফ্রাগের যে ভিডিওটা আছে, এটা হচ্ছে কোথায় গেল, সাইন হাবেন ভার্বে, এইখানে হচ্ছে আপনারা মোটামুটি খুব ভালো মতো ধারণা পাবেন হওয়ার কথা। যে কিভাবে করে হচ্ছে জাইন হাবেন ভার্ব দিয়ে হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগ এগুলো বানানো যায়। এবং এইখানে গিয়ে আমাদের একটা কেসের দরকার হবে, যে কেসটা হচ্ছে আমাদের আকুজাটিভ কেস। প্রথমত আপনারা এই যে ১ নাম্বার ২ নাম্বার দেখার পরে তারপরে গিয়ে হচ্ছে এই যে নমিনেটিভ কেস, এইটা হচ্ছে বেসিক, এইটা আগে দেখবেন ৩ নাম্বার ক্লাস। ৩ নাম্বার ক্লাস দেখার পরে তারপরে গিয়ে হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ কেসটা আসবে হচ্ছে ৬ নাম্বার ক্লাসে। ঠিক আছে? ৬ নাম্বার ক্লাসের এইটা দেখলে তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা যে ইয়ান এন্ড ফ্রাগের যে বিষয়টা আছে সেটা হচ্ছে খুব ভালো মতো ১৩ নাম্বার ক্লাসে গিয়ে বুঝতে পারব। ১৩ নাম্বার ক্লাসে জাইন হাবেন আছে। জাইন হাবেনের প্যাটারেটুম এটা পরে শিখলেও হবে ১২ নাম্বার ক্লাস। আমরা হচ্ছে এখানে যদি ১৩ নাম্বার ক্লাসটা দেখি, জাইন এবং হাবেন। জাইন এবং হাবেনের সাথে হচ্ছে ডক, যে জিনিসটা হচ্ছে নেতিবাচক কোনো কথাকে হচ্ছে ইতিবাচক বানায় দেয়। যেমন হচ্ছে, "তুমি কি ভাত খাও নাই?" "হ্যাঁ, আমি তো ভাত খাইছি।" যেমন এখানে বলছে, "Hast du keine Freizeit am Wochenende?" তোমার কি আ কোনো ফাঁকা সময় নাই বা ফ্রি সময় নাই ছুটির দিনে? ডক, "হ্যাঁ, আছে তো। Ich habe Freizeit am Wochenende." এরকম নেতিবাচক কথাগুলোকে ইতিবাচক করার জন্য ডক নামে একটা জিনিস দরকার হয়। এটা হচ্ছে জাইন হাবেন এই ক্লাসে হচ্ছে ভালো মতো বুঝাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে ১৩ নম্বর ক্লাসে আছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং খুবই মানসম্মত একটা ক্লাস হয়েছিল। এটা হচ্ছে আপনারা খুব সহজেই দেখে বুঝতে পারবেন। এরপরে যদি আমরা আগাই, যে ইয়া নাইন ফ্রাগে ডক এর মাঝখান দিয়ে আমাদের এই যে কয়েকটা জিনিসপত্র আছে, যেগুলো হচ্ছে জাইন এবং জাইন এবং হাবেনের ক্লাসটা তো দেখাইলামই। যেটা হচ্ছে আমরা এইখানে ১৩ নাম্বার ক্লাসে গেলে জাইন এবং হাবেনের কনজুগাসিয়ন কি হবে, এইটা হচ্ছে আমরা মোটামুটি করে বুঝতে পারবো। ভার্বের কনজুগাসিয়ন, সেন্টেন্সের স্ট্রাকচার এটা হওয়ার পরে নমিনেটিভ কেসটা বললাম তো, যে নমিনেটিভ কেসটা হচ্ছে আমাদের ৩ নাম্বার ক্লাসে আছে। ঠিক আছে? ৩ নাম্বার ক্লাস। এখানে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে ৩ নাম্বার ক্লাসের হচ্ছে নমিনেটিভের কথা বলা হয়েছে। এবং নমিনেটিভ এই জিনিসটা হচ্ছে একটা কেস, যেটা ইংরেজিতে বলা হয় হচ্ছে দিয়ে, কিন্তু জার্মান ভাষায় হচ্ছে এটাকে ৩ টা ভাগে বলে আরকি। একটা হচ্ছে আ মাসকুলিন, একটা হচ্ছে ফেমিনিন, আরেকটা হচ্ছে নয়ডার। ঠিক আছে? মাসকুলিন, ফেমিনিন এবং নয়ডার। এই যে এরকমভাবে
ছক দিয়ে সুন্দরভাবে বুঝায় দেখানো হয়েছে। মাস্কুলিন হচ্ছে এরকম না যে পুরুষবাচক কোনো একটা মানুষ হইলেই হচ্ছে এটা মাস্কুলিন হবে। বস্তুও হতে পারে। যেমন কলম, ডিয়ার কুলি, ঠিক আছে? এটাও হচ্ছে মাস্কুলিন হতে পারে। ফেমিনিন এখানে দি ফ্রাউ মানে হচ্ছে মহিলা, টি, আর সেখানে হচ্ছে ব্যাগ যেটাকে বলা হয় টাসে, ওইটাও হচ্ছে দি টাসে। নয়টার দাস কিন্ড, এরকম মানুষও যেরকম হয় সেরকম দাস আউটো, গাড়ি, এরকমও হয়। প্রত্যেকটা জিনিসের সাথে, নাউনের সাথে জার্মান ভাষায় ডেয়ার ডিডাস থাকে। এখন একটা কথা বলে না, কাটা হেরি ক্ষান্ত কেন কমলতুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। জার্মান ভাষা আহ, জটিলতাটা এই জায়গা থেকে একটু একটু করে শুরু হয়, যে এখানে হচ্ছে ডেয়াডিডাস যে জিনিসগুলো থাকে এইগুলা আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা শব্দের সাথে আলাদা আলাদাভাবে। অনেকে বলে এটা নিয়ম নাই, এটা নিয়ম আছে, কিন্তু এটার নিয়ম হচ্ছে অল্প কিছু জিনিসের জন্য খাটবে। বেশিরভাগ জিনিসের ক্ষেত্রেই হচ্ছে আপনি যখন এটা শিখতে হবে তখন নিয়ম মেনে শিখে এটা বোঝাটা আসলে খুবই টাফ। নিয়মের চাইতে হচ্ছে যখন যেই শব্দটা শেখা হবে ওইটার সাথে ওইটা শিখে ফেললে সবচেয়ে ভালো। এই একই জায়গায় ডেফিনেট আর্টিকেল ডেয়ার ডিডাস দিয়ে যেটা আসছে, যেটা টিটা খানাখানি দি দিয়ে যা আসে এইগুলো হচ্ছে বোঝা যায়। সেম টাইপের যখন একটি কোনো কিছু বলতে হয়, যে একটি মানুষ, ডিয়ারকে বলা হয় আইন, আইন হয়ে যায় ডিয়ারটা। আইন মানে হচ্ছে একটা মানুষ, ঠিক আছে? এখানে দাস কিন্ড, এই দাস কিন্ড হচ্ছে যে বাচ্চাটি। আর এখন যদি আমরা একটি বাচ্চা বলতে যাই তাহলে হচ্ছে আইন কিন্ড, ঠিক আছে? আইন কিন্ড, একটি বাচ্চা। আর যখন একটি মহিলা বলতে চাবো দি ফ্রাও, এইখানে হয়ে যায় একটু ব্যতিক্রম, এটা হচ্ছে আইনে ফ্রাও, একটি মহিলা। এই দি ফ্রাও এর ইটা হচ্ছে এইখানে যদি আপনারা শেষের দিকে এটা ইটা যোগ করে দিই আমরা, ঠিক আছে? তাহলেই হচ্ছে এটা বোঝাটা সুবিধা হয়ে যায়। দি এর ইটা হচ্ছে বাড়তি ভাবে ওই আইনের জন্য চলে আসে। নমিনাটিভে শুধুমাত্র ফেমিনিনের জন্য পরিবর্তন হয়, আর কোনো কিছুর জন্য কোনো পরিবর্তন হয় না। এখন একটা আছে আবার কোনো কিছু নাই, এরকম ভাবেও যদি বলতে চাই, যে ডিয়ার মান, আইন মান, একটা মানুষ, কোনো মানুষ নাই, কাইন মান, ঠিক আছে? আইনটা কাইন হয়ে যায়। কাইন মানে হচ্ছে কি, কি শিখলেন? কাইন হচ্ছে কোনো নাই, কোনো কিছু নাই, এরকম যখন বুঝাতে হয় তখন হচ্ছে আমরা কাইন দিয়ে এভাবে বলতে পারি। এইটুকু পর্যন্ত কথাবার্তা কি আমার স্পষ্ট, নাকি আমি একটু বেশি তাড়াতাড়ি বলে ফেলছি? আপনাদের জন্য অসুবিধা হচ্ছে নতুনদের জন্য? না ভাই, ঠিক আছে। শেষে কিছু বই থেকে পড়েন। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে করে হচ্ছে জাস্ট জি আগে ভাই, বেসিকটা এরকমই শিখে ধারণা। ওইখান থেকে হচ্ছে আমরা কিভাবে কম্বিনেশন করতে পারবো, ঠিক আছে? নরমালি হচ্ছে যে কোনো জিনিস এইভাবে যখন আমরা শিখবো, আমাদের লক্ষ্যই রাখতে হবে যে আমরা এইটার সাথে একটা বই না আরো অসংখ্য বই আছে যেগুলোতে আমরা হচ্ছে আহ, টুকটাক রিডিং পড়তে পারবো এবং হচ্ছে ওইখান থেকে আমরা শুনতে পারবো। তার মধ্যে একটা বই হচ্ছে যেটা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে অন্যতম প্রসিদ্ধ একটা বই, নেটসওয়ার্ক। এবং নেটসওয়ার্কের পুরাতন বই আছে, আবার ওরা নতুন একটা ভার্সনও বের করছে, নেটসওয়ার্ক 9। এইখানে আহ, আপনারা কেউ চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে যদি জাস্ট নক দেন যে বই লাগবে, আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, অডিও টডিও সব কিছু সহ। এইখানে যেটা করতে হয়, এইখানে যে কোনো একটা চ্যাপ্টারে গেলে ওইখানে দেখবেন যে এই শুরুর দিকেই দেওয়া থাকে আর কি, যে কোন জায়গায় কোন জিনিসটা থাকবে, ঠিক আছে? কোন জায়গায় আহ, আমরা কোন জিনিসগুলো পাবো, গ্রামারগুলো বিশেষ করে। গ্রামার এই যে এইখানে আছে, তারপরে এইখানে গ্রামার টামার লেখা আছে যে এইখানে এই গ্রামারগুলো শেখানো হবে, এটা এটা শেখানো হবে। তো যেটা হচ্ছে সাধারণভাবে আমরা যদি বইতে যাই, দেখে আপনারা একটু খটকা লাগতে পারে যে এইগুলো কি কি আসছে, ওইগুলোর দিকে তাকায় না দেখে সাধারণভাবে যেই কথোপকথন হতে পারে অথবা যে কোনো একটা লেখা হতে পারে, ওইগুলো রিডিং পড়ার চেষ্টা করবো আমরা। রিডিং পড়লে, রিডিং পড়ার পরে যদি দেখা যায় যে এইখানে কোনো শব্দ আপনারা না জানেন, হইতেই পারে আপনি একটা শব্দ অর্থ হয়তো জানছেন না, সেক্ষেত্রে যেটা করতে হবে, এই বইয়েরই আর একটা ভার্সন আছে, মানে এর প্রত্যেকটা শব্দ ইংরেজিতে
উল্লেখ করে বলা আছে যে কোনটার অর্থ কি, ঠিক আছে? এটা হচ্ছে ওই সেম ফোল্ডারের মধ্যে আপনারা যদি যান তাহলে দেখবেন যে এখানে লেখা আছে গ্লসার, হ্যাঁ? গ্লসার এইটা যদি আমরা চালু করি, এইখানে আপনারা দেখবেন যে একের পর এক এইগুলার যে অর্থগুলো আছে প্রত্যেকটা, যেমন গুটেন টাগ মানে কি? মানে হচ্ছে গুড ডে বা শুভ দিন, ঠিক আছে? এরকম প্রত্যেকটা শব্দের যেটা দরকার ওইটা হচ্ছে ডানে বামে রয়েছে। এই বইটা বাংলাদেশে কিনতেও পাওয়া যায়। নীলক্ষেতে কিনতে পাওয়া যায়, সাকিব বুক সেন্টারে কিনতে পাওয়া যায়। আরো কয়েকটা বইয়ের দোকান আছে, অনলাইন পেজ-টেজ আছে। আপনারা ওইসব জায়গা থেকে কিনেও হচ্ছে পড়তে পারেন। বই একটা ফিজিক্যাল বই থাকলে ভালো হয়। তবে এইটা একটু নতুনদের জন্য একটু টাফ। যদি আপনি ডিরেকশনটা না বোঝেন যে কিভাবে আসলে বইটা পড়বেন, এইজন্য হচ্ছে আমি আপনাদেরকে সাধারণভাবে যেটা বলছি যে আপনারা এইখানে যেই লেখাগুলো দেখবেন, লেখাগুলো পড়ার চেষ্টা করবেন এবং বাম পাশে কর্নারে যখন দেখবেন কোনো একটা অডিও আছে, এই অডিও ফাইলগুলো হচ্ছে চালায় তারপর শোনার চেষ্টা করবেন। ঠিক আছে? অডিও ফাইলগুলো কোথায় আছে? সেম ফোল্ডারে। আমরা যদি আপনাদেরকে নিয়ে দেখাই যে অডিওটা কোথায় আছে? যেই ফোল্ডারটা আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? যেইখানে আমরা এইখানে হচ্ছে দেখব যে কয়েকটা ভাগ আছে। কি রকম ভাগ আছে? কোর্সটা হচ্ছে আ ২ ভাগে ভাগ করে ওরা। ঠিক আছে? এবং কোর্স ভাগ করার পাশাপাশি হচ্ছে ওদের কোর্সেরও আ জিনিসপত্র যেগুলো আছে, এগুলো হচ্ছে কয়েক ধাপে ভাগ করা। কিভাবে? একটা হচ্ছে ওরা বানায় A1.1, যেটা হচ্ছে ১ থেকে ৬ নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, এবং এটা হচ্ছে A1.2, এটা হচ্ছে ৭ থেকে ১২ নাম্বার চ্যাপ্টার পর্যন্ত। মোট চ্যাপ্টার হচ্ছে ১২ টা। এখন এইটারও হচ্ছে আবার ২ টা বই আছে। একটা হচ্ছে কোর্স বুক, আর এখানে কি উবুংস বুক বলছে নাকি অন্য কিছু? একটু দেখি তো। ওকে, আরবাইটস বুক বলছে। তো একটা হচ্ছে কোর্স বুক আর একটা হচ্ছে আরবাইটস বুক, ঠিক আছে? আর বাইট মানে হচ্ছে কাজ, আর কাজের বই আর কি, যেটা প্র্যাকটিসের বই আর কি। আর কোর্স বুক আরবাইটস বুকেরই হচ্ছে আপনারা ২ টা বই পাবেন। কোর্স বুক, এই উবুন্টু বুক না ওইটা? হ্যাঁ, উবুংস বুকও বলে অনেকে, আর এটা হচ্ছে আরবাইটস বুকও বলে। এখানে হচ্ছে ওই অডিওতে বলা আছে আরবাইটস বুক, আবে এইভাবে দিয়ে। এটাকেই হচ্ছে আবার উবুংস বুকও বলে আর কি। বুক মানে বই, উবুং মানে হচ্ছে চর্চা আর কি। মানে ধরেন আর কিভাবে বলে জানি, উবুং মানে এক্সারসাইজ আর কি, চর্চা যেগুলো। এখন চর্চার জন্য ওই বইটা থাকে, আর কোর্স বুক হচ্ছে ওইটাই থাকে। এখন এইটারই হচ্ছে ২ টা পার্ট থাকে, যেটা বোঝানোর চেষ্টা করলাম আমি, যে আরবাইটস বুকেরও বা উবুংস বুক এটারও হচ্ছে ২ টা পার্ট থাকে, আর কোর্স বুকেরও ২ টা পার্ট থাকে। এখন আপনি আছেন হচ্ছে ধরেন কোন চ্যাপ্টারে? আছেন হচ্ছে ১ নাম্বার চ্যাপ্টারে। এখন ১ নাম্বার চ্যাপ্টারে আমরা ২ টা জিনিস পেতে পারি। A1.1, যেটা কোর্স বুকের, মানে বই আসলে একটাই, কিন্তু ওরা পার্ট করে দিছে। অডিওটা হচ্ছে ১ম দিকে আমরা 1.1 এর দিকে পাবো। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে ৯ আরবাইটস বুক, ঠিক আছে? আরবাইটস বুক এবি লেখা আছে। কোর্স বুক হচ্ছে এইখানে লেখা আছে। এখন আমরা দেখতেছি হচ্ছে কোর্স বুক, এবং কোর্স বুক দেখে কোর্স বুকের অডিও নাম্বার কত এটাও এইখানে দেওয়া আছে। অডিও নাম্বার যেটা আছে, অডিও নাম্বারটা যদি আমরা এখানে প্লে করতে চাই, এখানে দেখেন অডিও নাম্বার দেওয়া আছে। A. Hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke. Sehr gut. Und dir? Ganz gut, danke. ঠিক আছে? এখন হচ্ছে আপনি ধরেন এই জিনিসটা পুরোটা দেখছেন। এখন দেখার পরে হয়তো কোনো কিছু একটা বুঝতেছেন না। হতে পারে গুড মানে আপনি বুঝতেছেন না। শুধু গুড। গুড মানে কি? এখানে দেখবেন গুড মানে ভালো। ইংরেজি তো আমরা মোটামুটি বেসিক যতখানি জানি ওইটা দিয়েই আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত বা এসএসসি পর্যন্ত ইংরেজি যা আছে ওইটা দিয়েই এখানে ম্যাক্সিমাম ইংরেজি শব্দগুলোর অর্থগুলো লেখা। তারপরেও যদি ইংরেজি বুঝতে কারো সমস্যা হয়, তাহলে যেটা করবেন যে এই
সেম ইংরেজি শব্দটারে নিয়ে আরেকটা বাংলা ফিজিক্যাল ডিকশনারি হতে পারে, অথবা অনলাইন ডিকশনারি, অথবা অ্যাপস, যে কোনো কিছু একটা দিয়ে তারপরে হচ্ছে বোঝার চেষ্টা করা। এবং বই থাকলে ওইগুলোর পাশে যদি আপনার বাংলা বুঝতে সুবিধা হয় তাহলে বাংলাগুলো লিখে রাখবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা বিষয়। এখন আমরা অডিও একটা দেখলাম, এরকম অজস্র অডিও আছে এক একটার ভিতরে। অডিওগুলো দেখে অনেকে, এইখানে যেহেতু এই চ্যাপ্টার যেটা করালাম, এটা যেটা শোনালাম, এটা হচ্ছে এরকমভাবে অডিও দেওয়া আছে, কিন্তু অনেকগুলো আছে যেগুলো অডিও এইখানে বইয়ের ভিতরে উল্লেখ করা নেই। ঠিক আছে, যেমন আমরা পরের যদি কোনো একটা চ্যাপ্টারের দিকে চলে যাই, 2 নাম্বার ফিলার ক্যাপিটাল ওয়াই, যে এরকম কোনো একটা চ্যাপ্টারের ভিতরেই কিছু না কিছু একটা অডিও পাবো আমরা। এই অডিওগুলো যদি শুনি তখন হচ্ছে এইগুলো হচ্ছে ভিডিও সাইড। হ্যাঁ, ভিডিও আমরা দেখবো না। ওকে, আমরা এখানে দেখেন, এইখানে একটা আছে, দুইটা দিয়ে দেখাই যে আমরা কিভাবে করে অ্যাটলিস্ট হোল টেক্সট এটা খুঁজে পাবো। এটা হচ্ছে 1:17। এখন হচ্ছে 1 আর 17 খুঁজতে হয় এখানে, এই যে 1:17। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. হ্যাঁ, এই যে কথোপকথনগুলা, এইগুলোই হচ্ছে এইখান থেকে আসছে। এখন এইটা সবসময় আপনি বইয়ের ভিতরে পাবেন না, এটা তখন কোথায় পাইতে হবে? এটা খুঁজে পেতে গেলে এইখানে হচ্ছে অডিও সলিউশন। আচ্ছা, ভালো কথা, আমি এখানে ট্রান্সক্রিপ্টটা দেই নাই, আমি হচ্ছে ট্রান্সক্রিপ্টও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক আছে, ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা যায় ওদের ওয়েবসাইট থেকে, ট্রান্সক্রিপ্ট দিয়ে দেবো। ট্রান্সক্রিপ্টে হচ্ছে ওদের অডিওগুলো লেখা থাকে, যে ওইখানে কি কি আছে, কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, ওই অডিওগুলো দেখে দেখে হচ্ছে আমরা ইয়া করতে পারবো, বুঝতে পারবো যে না ঠিক আছে ওরা কি কি ধরনের কথাবার্তাগুলো বলছে। আমরা এখন পর্যন্ত যতখানি দেখলাম ওইখানে হচ্ছে আমরা অডিওর কথা বললাম। এখন হচ্ছে আপনার রিডিং পড়তে হবে। রিডিং পড়তে গেলে এরকম ধরনের হচ্ছে টেক্সট যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা পড়তে পারি, এবং এইগুলো রিডিং পড়ে পড়ে এইখানে হচ্ছে যে যে শব্দগুলো দরকার ওইগুলো ওই গ্লসার থেকে দেখে নিয়ে করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা করছি, চেষ্টা করছি যে প্রথম দিকে অনেকে বুঝে উঠতে পারে না যে কিভাবে আসলে রিডিং পড়বে, এর জন্য আমি এক একটা করে ক্লাস যখন করাইছি ওর পাশাপাশি হচ্ছে অনেক রিডিং করানোর চেষ্টা করছি প্রথম দিকে। বিশেষ করে যখন প্লে লিস্টের দিকে যাব, এইখানে আপনারা এই যে যখন 5 নাম্বার ভিডিও থেকে 7 নাম্বার ভিডিও থেকে মূলত 7, 8, 9, 10 এগুলোতে টুকটাক রিডিং করানো হয়েছে। যে যে বইগুলো থেকে করানো হয়েছে ওইগুলোতে একটু ডিরেকশন দিয়ে প্রথম দিকে দেখাই দিলে ভালো হয়, এই জন্য হচ্ছে প্রথম দিকে প্রাথমিক দিকে কয়েকটা করানো হয়েছে। আর তারপরে প্রত্যেকটা যে ক্লাসগুলোর ভিতরে আপনারা ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় আছে। আমাদের চ্যানেলে সাধারণত আপনারা প্রথম দিকে একটা অংশ আছে, যে অংশ পর্যন্ত ক্লাসের ধরন হচ্ছে একরকম, এবং তারপরে যখন এই যে পরের দিকে চলে যাব আমরা, যে 18 নাম্বার ক্লাস, ঠিক আছে, ট্রেন্ড বারে বেরবেন, এগুলো খুবই আধুনিক। ইন্টারাপ্ট করিস তো ভাই। জি, ওই যে যে রিডিং গুলো দেখাইছিলেন এগুলা কোন বইয়ের ছিল? নেটজোর্ক আচ্ছা, বই? এটা নেটওয়ার্ক বইয়ের ছিল। ঠিক আছে, নেটওয়ার্ক বই জি। এইটা আছে। এই পাশাপাশি হচ্ছে আরো কয়েকটা বই আছে এই টাইপের। আগে হচ্ছে একটা বই আচ্ছা। ঠিকঠাক মতো শেষ করে তারপরে যদি পারেন ওর পাশাপাশি অন্যগুলো করতে পারেন, বা একই সাথে চাইলে হচ্ছে আপনারা যে গ্রামারটা শিখতেছেন ওই গ্রামারটা অনুযায়ী হচ্ছে ওইটা শিখে ফেললে হয়ে যায় ওই চ্যাপ্টারগুলো। জি, বুঝতে পারছি। এটা একটা উপায় হতে পারে। এখন অনেকের হয়তো এইভাবে করে করতে ভালো নাও লাগতে পারে। আপনারা সিম্পলি হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে নাম্বার ওয়াইজ দেখে যান,
দেখে গিয়ে আমরা আমাদের ক্লাসগুলো দেখার ক্ষেত্রে যেই ডিরেকশনটা ফলো করতে বলি সবাইকে, অনেকে বুঝে উঠতে পারে না, শুধু দেখেই যায়। শুধু দেখে গেলে হবে না। একটা হচ্ছে দেখবেন, আরেকটা হচ্ছে প্লাস নোট করতে হবে। ঠিক আছে? খাতায়ও নোট করব, আর আমরা হচ্ছে দেখব। এখন নোটগুলো করে আমরা করবোটা কি? তারপরের দিনগুলোতে আমরা হচ্ছে রিভিশন করব। ঠিক আছে? যেই কাজটা করার কথা বলছি, এটা অনেকে মনে করে যে এটা তো মান্দাতার আমলের কাজ। এটা হচ্ছে এখনকার জামানায় তো সবাই পিডিএফ পড়ে। ব্যাপার হচ্ছে আমাদের ব্রেইনে কোনো কিছু যখন গাঁথতে হয়, তখন আমাদের কয়েকটা ইন্দ্রিয়কে আমাদের সাথে জড়ো করতে হয়। আমাদের ইন্দ্রিয় কয়টা আছে? পঞ্চ ইন্দ্রিয় না? এখন ঘ্রাণের ইন্দ্রিয়টা তো আসলে ভাষা শিখার ক্ষেত্রে কোনো কাজে লাগে না। এই একটা ইন্দ্রিয় বাদে আর কয়েকটা ইন্দ্রিয় আছে, যেমন হচ্ছে চোখ। চোখ দিয়ে একটা জিনিস দেখা, একটা জিনিস যখন শব্দ দেখা হচ্ছে বা হচ্ছে নোট করা হচ্ছে, তখন কিন্তু চোখ কিন্তু এটাকে দেখে। হাত দিয়ে আপনি লিখতেছেন, আপনার হাত আপনার ব্রেইনকে কন্ট্রোল করতেছে, এবং একটা শব্দ বা একটা কিছু লেখার পরে ওইটা হচ্ছে আমাদের চোখের সামনে থাকতেছে, তাই না? চোখের সামনে থাকার মাধ্যমে এবং ওই লেখার ইন্দ্রিয়টা মানে দুইটার কম্বিনেশন করার মাধ্যমে যেটা হচ্ছে যে আপনি প্রথম একটা ইন্দ্রিয়কে যোগ করতে পারলেন। তারপর হচ্ছে মুখ দিয়ে ওইটাকে উচ্চারণ করে বলা। একটা শব্দ হইতেই পারে যে আমরা এটা ঠিকঠাক মতো জানি না। যেমন উইবুং, এটা কিভাবে বলতে হবে? এটার অডিও ডান পাশে কর্নারে এইখানে দেওয়া আছে। প্রত্যেকটা Übung, 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 ঠিক আছে? এগুলো শুনলে হচ্ছে বোঝা যায় যে ঠিক আছে কিভাবে ওরা উচ্চারণ করবে। ওই সেম টু সেম ভাবে নকল করলেই হয়ে যায়। ওর মতো করে নকল করে বললে যেকোনো একটা লেখা যেটা আপনি লিখছেন, হতে পারে শব্দ, ওইটা যখন আপনি একবার মুখে রিডিং করে বললেন উচ্চারণ সহ, হ্যাঁ? শব্দ করে উচ্চারণ করবেন। তখন আপনার মুখ দিয়ে আপনি যে একটা কথা বলতেছেন, এটা আবার আপনি কান দিয়ে শুনবেন। চোখ দিয়ে দেখলেন, মুখ দিয়ে বলতেছেন, কান দিয়ে শুনতেছেন। ঠিক আছে? হাত দিয়ে স্পর্শ করতেছেন। সব কয়টা ইন্দ্রিয় আপনি যখন এটার সাথে যোগ করে দিবেন, তখন আপনি একটা শব্দ খুব স্বতঃস্ফূর্তভাবে বৈজ্ঞানিকভাবে আপনি ভালো মতো শিখবেন। শুধুমাত্র পিডিএফে চোখ বোলায় গেলেন, ঠিক আছে? ওইটার চাইতে বেটার হচ্ছে একবার দেখবেন, লিখবেন। এখন ভিডিও দেখতে, দেখতে আপনার এরকম পজ করা ১ম দিকে লাগতেই পারে। ধৈর্য রাখতে হবে। আমরা এইখানে তারপরে প্রত্যেকটা যে পার্ট আছে, ইররেগুলার ভার্ব হচ্ছে এর মধ্যে একটা। কারণ ইররেগুলার ভার্বটা হচ্ছে সাধারণত A1 এর দিকে আমাদের এইখানে ওই গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে করানো আসলে হয়েছে। ওইটাও হয়েছে হচ্ছে A2 তে গিয়ে। ঠিক আছে? ইররেগুলার ভার্ব এই যে একটু আগে আসছিল। যোগ করার ৭৯ দরকার নেই। নাম্বার ক্লাস, ঠিক আছে? ৭৯ নাম্বার ক্লাসে এখানে ২ টা পার্ট আছে। একটা হচ্ছে ইররেগুলার ভার্ব শিখা, আর একটা হচ্ছে ইম্পারেটিভ শিখা। ইম্পারেটিভটা ১ম দিকে আমরা ওই ২ নাম্বার ক্লাসে বোঝানোর চেষ্টা করছি যেখানে, যেটা হচ্ছে ভার্ব সামনে দিয়ে সাধারণভাবে কথাবার্তা বলতে হয়। ওইটুকু জি ফর্ম দিয়ে শিখলেই ভালো। ডু ফর্মটা সাধারণত এইখানে যেই ক্লাসটা করানো হয়েছে ৭৯ নাম্বারে, এইখানে হচ্ছে খুব বেশি একটা দরকার নাই আরকি ডু ফর্ম দিয়ে ইম্পারেটিভটা। এইজন্য এই ক্লাসের ইররেগুলার ভার্বের যে অংশটুকু আছে, ইররেগুলার ভার্বের অংশটুকু দেখে এখানে শব্দগুলো শিখে একটু প্র্যাকটিস করে এই পর্যন্ত রেখে দিতে পারেন। ঠিক আছে? তারপরে যেটা হবে যে আমরা ইররেগুলার ভার্বটা মোটামুটি শিখা হয়ে গেল। এই চ্যাপ্টারের ভিতরে যেই জিনিসগুলো আছে, ইররেগুলার ভার্বটা যখন শিখা হয়ে যাবে, এবং এটা বললাম হচ্ছে ৭৯ নাম্বার ভিডিও, 79 ক্লাস। ইররেগুলার ভার্বটা আমরা শিখে ফেললাম। ঠিক আছে? ইররেগুলার ভার্বটা শিখে ফেললে আর রেগুলার ভার্বটা শিখে ফেললে ভার্ব হচ্ছে তারপরে শুধুমাত্র নিজের ঝুলিতে ভরা বাকি আছে। একের পর এক আমরা যখন শিখতে থাকবো তখন হচ্ছে দেখবেন অজস্র পরিমাণে ভার্ব আসতে থাকবে। এখন এইটা গেল হচ্ছে একটা জিনিস। আমি হচ্ছে একটু দ্রুত গতিতে এখন হচ্ছে আমি জাস্ট ক্লাস এবং ক্লাসের নাম্বারগুলো বলে যাবো যে কোন জিনিসটা আমাদের দেখতে হবে, জানতে হবে এবং ওইটা হচ্ছে কোথায় আছে। এই পর্যন্ত আমরা দেখলাম, ডক পর্যন্ত আসলো। আর প্রিপোজিশন যেটা আছে এটা হচ্ছে ২৭ নাম্বার ক্লাসে আছে। ১ নাম্বার যে টেম্পোরাল যে প্রপোজিশন গুলো আছে, টেম্পোরাল প্রপোজিশন গুলো হচ্ছে কত নাম্বারে বললাম? ২৭ নাম্বার ক্লাসে আছে। ২৭ নাম্বার ক্লাস দেখবেন এরপরে।
এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে? এই টাইপের যে প্রিপোজিশন গুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো কোনটা কিসের আগে বসে, এবং এটা পুরো একটা অধ্যায় দিয়ে এটা প্র্যাকটিস করায় দেওয়া আছে। ভাই এটি তো যে নর্মাল প্রিপোজিশন না, এটি তো হ্যাঁ সবসময় এক সেম হ্যাঁ, ভাবেই এটা বসে না, সবসময় একই রকম বসবে এবং এগুলোর জন্য পরবর্তীতে আসলে তেমন পরিবর্তন হবে না। যেমন টেম্পোরাল সপ্তাহের বলে না দিন, এটি, টেম্পোরাল টেম্পোরাল কেন, প্রিপোজিশন। হ্যাঁ, সপ্তাহের দিনের আগের কোনটা বসবে, তারিখের আগে কোনটা বসবে, এই যে এই হ্যাঁ টাইপের জিনিসগুলো, মাসের আগে কোনটা বসবে, ইম, এম, এবং এর পরে হচ্ছে এই সেম জিনিসেরই হচ্ছে আরো কয়েকটা এলাবোরেশন আছে, ঠিক আছে? যেমন ওই ফন, ফন বিস, বিস। কেন এইগুলো হচ্ছে এইখানে হ্যাঁ দেখানো হয়েছে। বুঝছি। আমরা প্রিপোজিশন গুলো যখন দেখলাম, তারপর হচ্ছে সপ্তাহের দিনের নাম, তারিখের নাম, এগুলো সিম্পলি হচ্ছে খুবই সহজ। মাসের নাম, ঋতুর নাম, এগুলো ভিডিও দেখতে দেখতে দেখবেন আপনারা এর ভিতরেই আমি হচ্ছে শিখাই দিছি। আমার স্পেসিফিক মনে পড়তেছে না কোন জায়গায় হচ্ছে আমি দেখাইছি, কিন্তু অবশ্যই দেখাইছি। এগুলো খুব ভালো ওইগুলি মতো ভাই শেখানো গুগলে হয়েছে। সার্চ দিলে আসা হ্যাঁ, পড়বে। এমনিও চলে আসে। ঘড়ির সময় বলা শেখা, যেটা হচ্ছে বললাম ইনফর্মালটা, ওইটা হচ্ছে ওই 15 নাম্বার ক্লাসে আছে। এখন ওয়েভ রাগে, এই ওয়েভ রাগের ক্লাসটা হচ্ছে আচ্ছা ভাই, 16 নাম্বারে আছে। সবসময় যদি আমি ফর্মালটা ইউজ করি তাইলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। দুইটা আলাদা আলাদা না শিখে যদি আমি ফর্মালটাই শিখি, ব্যবহার করি আপাতত সবসময়। ফর্মালি শিখেন। আমি আমার 2017 তে আমি যখন A1 এর পরীক্ষা দিছি, তখন আমি সবকিছু জি দিয়ে কথা বলছি, স্পিকিং এর পরীক্ষায় বিশেষ করে। আমার কোনো সমস্যা নেই। আমার মানে স্পিকিং এ মাশাআল্লাহ ভালো নাম্বার আসছিল। ভাই ভয়েসের সাউন্ড একটু কমে গেছে, একটু লাউডলি বলেন। হ্যাঁ, এইখানে হচ্ছে 16 নাম্বার ক্লাস আছে, হ্যাঁ? 16 নাম্বার ক্লাসে হচ্ছে ওয়েভ রাগে নিয়ে কথাবার্তা বলা হইছে। WH কোয়েশ্চেন নিয়ে। ওয়েভ রাগেটা হচ্ছে আমরা 16 নাম্বার ক্লাসে দেখব। ঠিক আছে? এইখানে হচ্ছে আ বিভিন্নভাবে আমরা অনেক কথা বলতে চাই না যে, মার্কেটটা কোথায়? তুমি কোথায় আছো? তুমি কখন আসবা? ঠিক আছে? তুমি এইটা করছো কেন? ওইটা করছো কেন? এরকম ওয়েভ রাগে WH কোয়েশ্চেন যেগুলো হোয়াট, হোয়াই, যেগুলো ইংরেজিতে আমরা শিখছি, এই টাইপের অনেকগুলো ওয়েভ রাগে আছে, যেগুলো শিখানো হয়েছে মূলত হচ্ছে 16 নাম্বার ক্লাসে। ঠিক আছে? 16 নাম্বার ক্লাসে গেলে ওয়েভ রাগের বেসিক একটা ধারণা পাবেন আপনারা। তারপরে একটা ক্লাস হচ্ছে মোডাল ভার্ব। এখন এটা আমরা আস্তে ধীরে হচ্ছে অ্যাডভান্স গ্রামাটিক গুলোর দিকে যাচ্ছি। মোডাল ভার্ব যে ক্লাসটা, মোডাল ভার্বের কয়েকটা ক্লাস আছে আমাদের। এবং মোডাল ভার্বটা এতই গুরুত্বপূর্ণ, প্রায় ৩-৪ টা ক্লাস করানো হয়েছে একই টপিকের উপরে। মোডাল ভার্বের ১ম যে ক্লাসটা আপনাদেরকে দেখতে হবে, এটা হচ্ছে এই যে ২৬ নাম্বার ক্লাস আছে একটা। ঠিক আছে? ২৬তম ক্লাস। ২৬তম ক্লাসটা দেখলে আপনারা হচ্ছে মোডাল ভার্বটা খুবই চমৎকারভাবে বুঝবেন। আমরা আমাদের ইনটেনসিভ স্টুডেন্টদেরকে যেই ক্লাসটা করাইছিলাম, এটা খুবই ভালো মানের হওয়ায় এটা হচ্ছে আ আপনাদেরকে এই ইয়াতে দিয়ে দিয়েছি এইখানে। আপনারা এগুলো হচ্ছে ভালো মতো লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং অনেক সময় হয় যেটা, যে অনেকে শুধু শিখতেই থাকে। কিন্তু প্র্যাকটিস আসলে নিজে ওইভাবে গাইড ঠিক মতো দিয়ে তারপরে করতে পারে না। তাদের জন্য যেটা আমরা করার চেষ্টা করছি, বিগত আ প্রায় আগস্ট মাস থেকে ২০২৩ এর আগস্ট থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা আ কোর্স করানো শুরু করছি ইনটেনসিভলি। এই বছরেও কোর্স হবে A1 এবং A2, এবং আমাদের অলরেডি হচ্ছে বেশ কয়েকটা ব্যাচের স্টুডেন্ট আছেই। আমাদের এই ৩ টা ব্যাচের ক্লাস শুরু হবে এবং কোর্সের যে রেজিস্ট্রেশন ডেডলাইন মানে হচ্ছে আ ভর্তি হওয়ার শেষ দিন হচ্ছে ৩ আগস্ট ২০২৪ তারিখ, এবং ৪ আগস্টের পর থেকে আমাদের হচ্ছে ক্লাসগুলো শুরু হবে আরকি। আপনাদের যদি এই বিষয়ে তথ্য প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমাদের WhatsApp গ্রুপে এসে জিজ্ঞেস করতে পারেন, অথবা হচ্ছে আমাদের যে অফিসিয়াল যে WhatsApp নাম্বারটা আছে, এইখানে হচ্ছে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন। তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে মানে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে, এবং কোর্সের যে সম্মানীটা আছে, এগুলো হচ্ছে আমাদের A1 এর জন্য হচ্ছে ৫,৫০০ এবং A2 র জন্য হচ্ছে ৭,৫০০ এবং B1 এর জন্য যেটা, এইটা হচ্ছে ৯,৫০০। এবং কোর্সের পাশাপাশি যেটা হবে যে আমরা কোর্সের সাথে কোর্সের প্রয়োজনীয় অন্তত ২ টা বই হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আরকি। এবং আপনার ঠিকানায় সুন্দরবন কুরিয়ারে হচ্ছে আমরা আপনার জেলায় হচ্ছে বই পাঠায় দিব কোর্সের রেজিস্ট্রেশনের পাশাপাশি। আমাদের কোর্সগুলো শুরু হবে হচ্ছে ৪ আগস্ট
এর পর থেকে। এগুলো হচ্ছে যাদের দেখা যায় যে চর্চা আরো বেশি দরকার। আমরা চ্যানেলে তো জিনিসপত্র রেখেই দিছি। যাদের হচ্ছে আপনাদের মানে বিনামূল্যে খুব ভালো মতো শেখার দরকার। তারপরেও অনেকের দেখা যায় তৃপ্তি মেটে না। আমরা হচ্ছে সাধারণত আমাদের ক্লাসগুলোতে আমরা প্রচুর প্র্যাকটিস করাই আরকি। প্র্যাকটিস করাই, তারপরে হচ্ছে মাঝে, মাঝে পরীক্ষা নেই, কুইজ নেই, ঠিক আছে? বিভিন্ন জিনিসপত্র হচ্ছে করার চেষ্টা করি। আমি হচ্ছে আ স্বল্প সময়ের জন্য আমি মহসিনা মাহমুদ আপাকে হচ্ছে একটু রিকোয়েস্ট করব যদি সম্ভব হয়। আপনি তো আমাদের সাথে বেশ কয়েক মাস ধরে হচ্ছে পড়াশোনা করছেন এবং A1 এই করছেন। আপনি যদি বলতেন আপনার কোর্সে পড়ে আপনার নিজের আ এক্সপেরিয়েন্স কেমন? মহসিনা মাহমুদ? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমি এর আগে অন্য কোর্সে জয়েন হয়েছিলাম, বাট আমি ভাইয়ার কোর্স গুলা অনলাইনে দেখেছি and দেখে এতটাই আমার ভালো লেগেছে এবং কনফিডেন্স বেড়েছে যে আমি যতটুকু ওই কোর্সে করেছিলাম আমি যদি চাইতাম তাহলে নিজে নিজেই বাকিটুকু কমপ্লিট করতে পারতাম, বাট আমার কাছে মানে এত জিনিসটা এরকম যে ভাইয়া এত গভীরে গিয়ে পড়ায়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি উনি একদম মানে সেলফলেস, মানে নিজের জন্য চিন্তা না করে সবকিছু দিয়ে যে আমাদেরকে শিখানোর চেষ্টা করে, বা এত সময় দিয়ে মানে নিজে কাজ করে পড়াশোনা করে এত সময় বের করে আমরাও করতে পারবো না। মানে ওনাকে দেখে যে আমার যে স্ট্রং ফিলিংটা হয়, দেখা যায় যে আমি সারা দিন রাত ভাইয়ার ভিডিও দেখতে থাকি। মানে আমি যদি পড়তেও না পারি আমার কানের মধ্যে দিয়ে আমি ওটা শুনতে থাকি, আমার ওইখান থেকে এত ইন্সপিরেশন হয় যে মানে আমি মাঝখান দিয়ে অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, কিন্তু ভাইয়ার কথাতেই আমি আবার স্ট্রং ফিল করে তো আমি এটা চিন্তা করেছি যে না, আমি ভাইয়ার কাছে পড়ি। তো এই জন্য আমি আবার কোর্সে জয়েন করি ভাইয়ার সাথে, এবং উনি এত প্র্যাকটিস করায় যে আমাদের আর নিজের থেকে ওরকম করতে হয় না। গ্রুপ স্টাডি গুলা এত সুন্দর করে হ্যান্ডেল করে। তো ওনারা সবসময় এত সাপোর্টিভ যে মানে নিজের ফ্যামিলিও এত করে না, নিঃস্বার্থ ভাবে কেউ করে না আসলে। তো আমি অনেক অনেক গ্রেটফুল, থ্যাঙ্কফুল। আর আমি এই কথাগুলো সবসময় মানে কখনো বলতে পারিনি ভাইয়াকে, আজকে জিজ্ঞেস করছে। আমি সবসময় মানে ব্যাকগ্রাউন্ডে থাকি ভাইয়ার কথাগুলো শোনার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম। আপনার এতদিন পর্যন্ত পড়ে আপনার কি মনে হয়েছে? আপনার সামনে আরো প্রায় ১ মাসের মতো আছে না? কোর্স শেষ হওয়ার। এর আগে এখন আপনার যে ফিলিংসটা যে পরীক্ষার প্রিপারেশন গুলো তো আমরা করানো শুরু করছি। এখন আপনি বুঝতেছেন যে কি কথা বলতেছে বা হচ্ছে লেখা পড়লে বুঝতে পারতেছেন সম্পূর্ণরূপে? হ্যাঁ, আমার মানে আমি কিন্তু নিজে নিজে পড়ি না, অনেক অলস, বাট আমি শুধু শুনে শুনে আর দেখে দেখেই মনে হয় যে আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, ভাইয়ার ক্লাসগুলো করলে আমার কনফিডেন্সটা বাড়তেছে যে আমি পরীক্ষার প্রিপারেশন গুলা নিতে পারছি। আর ভাইয়ার যে প্লে লিস্ট গুলো আছে ওগুলাও দেখি, ক্লাসের মাঝখানে জিজ্ঞেস করি, কোনো প্রবলেম হইলে আলাদাভাবে জিজ্ঞেস করি। সো আমার কনফিডেন্স আছে যে আমি 1 মান্থের মধ্যে এক্সাম দিতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার প্রোগ্রেসও হচ্ছে আল্লাহর রহমতে অনেক ভালো। ১ম দিকে যখন আসছিলেন কোর্সে তখন দেখছিলাম একটু ব্রোকেন অবস্থায় ছিলেন। একটু ভয়ে, ভয়ে থাকতেন আরকি। এখন এখনো যে নাই তা না, হালকা কমছে না? অনেকখানি কমে গেছে। আমরা চর্চা করলে দেখবেন আরো অনেক কমবে। হ্যাঁ, আরো বিশ্বাসটা যদি দেন। হ্যাঁ, আস্তে, আস্তে যখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি পরীক্ষার মডেল টেস্ট বা অন্যান্য জিনিসে ভালো নাম্বার পাওয়া শুরু করছেন, তখন দেখবেন অন্যরকম একটা ভালো লাগা শুরু হবে। আত্মবিশ্বাস আসা শুরু হবে। ধন্যবাদ জি, আপনার সুন্দর ফিডব্যাকের জন্য। থ্যাংক ইউ। আমরা আমাদের হচ্ছে আরো অসংখ্য স্টুডেন্ট আছে এবং আমাদের শিক্ষার্থী সংখ্যা এর আগের ৪ টা ব্যাচ যারা হচ্ছে A1 করেছে এবং এখন হচ্ছে A2 করছে, তারাই হচ্ছে আবার কয়েকদিন পরে B1 এর দিকে আসবে। এবং আমরা হচ্ছে সাধারণত ওই একটা বই যেটা আপনাদেরকে বলছি, আমরা ওই একটা বইতেই সীমাবদ্ধ থাকি না। A1 এ প্রায় ৬-৭ টার মতো বই পড়ানো হয়, A2 তেও এরকম ৮ টার মতো বই পড়ানো হয়। B1 এ তো অন্তত ১২-১৫ টা বই পড়ানো হবে। এগুলো পড়ানোর অন্যতম কারণ হচ্ছে যাতে প্র্যাকটিসটা এত ভালো হয়, আপনাকে পৃথিবীর যে কোনো কোণা থেকে প্রশ্ন করা হোক না কেন, যে কোনো ভোকাবুলারি বা যে কোনো গ্রামাটিক দিয়ে আটকানোর চেষ্টা করা হোক না কেন,
পরীক্ষায় যাতে আমরা খুব ভালো করতে পারি। এবং A1টা দেখা যায় যে বাংলাদেশের অসংখ্য মানুষের জন্য খুব দরকার। বিশেষ করে যারা হচ্ছে স্পাউস ভিসায় যেতে চান, যারা AU পেয়ারে যেতে চান এবং দেখা যায় যারা হচ্ছে কয়েকদিন পরে ব্যাচেলর করতে চাবেন, তাদের তো B1 পর্যন্ত অনেকেরই দরকার হয়। আবার পাশাপাশি হচ্ছে অনেকে এখন অপরচুনিটি কার্ডের জন্য A1, A2, B1 করার চেষ্টা করবেন। বেসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনারা মনে করতে পারেন এখানে তো অনেক টাকা। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, আপনার এই যে পরিমাণ টাকা রইছে এইগুলো ইনকাম করতে আপনার আসলে A1 এর এইটুকু টাকা ইনকাম করতে আপনার জার্মানিতে এসে অর্ধেক দিন কাজ করতে হবে। ৪-৫ ঘন্টা কাজ করলেই আপনি এই পরিমাণ টাকা ইনকাম করে ফেলতে পারবেন। কারণ ১ ইউরোর পরিমাণ হচ্ছে এখন বাংলাদেশী টাকায় সম্ভবত ৳১২৬ রেট আছে। ৳১২০ নিচে কখনোই রিসেন্ট টাইমে যায় নাই আরকি। ৳১২৬, ৳১৩০, ৳১৩৫ এরকম ভাবে উঠতে থাকে। এখন একটা মানুষ যখন কাজ করে কোনো এক জায়গায়, তখন কাজ করে সাধারণত অন্তত ৭ ঘন্টা বা ৭.৫ ঘন্টা বা ৮ ঘন্টা। ঠিক আছে? কোথায় গেল? ঠিক আছে? আর এখন হচ্ছে ১২.৪১ এইটা হচ্ছে বেতন আছে ন্যূনতম প্রতি ঘন্টায় জার্মানিতে কাজ করলে। তো ৮ × ৯৬ €১০০ প্লাস টাকা পয়সা মোটামুটি একদিনেই চলে আসে সবার। €১০০ মানে হচ্ছে প্রায় বাংলাদেশী টাকায় বললে যে ৳১২,৬০০ আমরা যদি রাউন্ড ফিগার হিসাব করি। এখন যে যুদ্ধে যাওয়ার জন্য আমরা হচ্ছে অবতীর্ণ হতে যাব, ঠিক আছে? যে কাজগুলো করার জন্য, এইখানের জন্য যদি আমাদের কিছুটা ইনভেস্ট করা লাগে, এটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ আরকি। আমি বলব যে আপনারা A1 এর প্লেলিস্টটা দেখবেন না তা না। আমাদের স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে A1 এর প্লেলিস্টের প্রচুর ভিডিও হচ্ছে হাউস অফ গাবে হিসেবে আগে থেকেই দিয়ে দেওয়া হয়। যাতে হচ্ছে আমরা বেসিকটা ওইখানে শিখায় ক্লাসে হচ্ছে আরো অ্যাডভান্সড এবং আরো বেশি প্র্যাকটিস করায়, আরো বিভিন্ন উগুন দিয়ে তাহলে হচ্ছে ওইটার উপরে একটু আত্মবিশ্বাসটা বাড়তে থাকে। একটা জিনিসের উপর দখল বাড়তে থাকে। এবং যখনই হচ্ছে এই মডাল ভার্ব এইখান থেকে জটিলতা আস্তে, আস্তে আরো আসা শুরু করে। এইখান থেকে শুরু করে ৩০ পর্যন্ত। এইখানের জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ওয়ে ফ্রাগে মোডাল ভার্বের সাথেও আসতে পারে, ট্রেনবারে ভার্বের সাথেও আসতে পারে। তো মোডাল ভার্ব নিয়ে বলছিলাম। মোডাল ভার্বের কয়েকটা ভিডিও আছে। মোডাল ভার্বের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আমরা একটু ছড়াছিটে গেছে, একটু ঠিক করে নিই। মোডাল ভার্বের ভিডিও প্রথমত আছে হচ্ছে ২৬ নাম্বার ভিডিও, এইটা দেখবেন। আরো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে হয় আরো কয়েকটা মোডাল ভার্বের ভিডিও আছে। একটা হচ্ছে ৪ নাম্বার ক্লাসে আছে। পাশাপাশি হচ্ছে আমাদের যে ক্লাসটা আছে ১৭ নাম্বার, এইখানে মোডাল ভার্বের ক্লাস আছে। মোডাল ভার্বটা আমার খুবই পছন্দের একটা জিনিস আরকি। এবং এটা আমি আমার ব্যক্তিগত জীবনে কথাবার্তায় অর্ধেকের বেশি সময়ে হচ্ছে মোডাল ভার্ব ব্যবহার করার চেষ্টা করি। কারণ এটার স্ট্রাকচারটা ব্যবহার করলে একটা সুবিধা হচ্ছে যে ভার্বের ইনফিনিটিভ ফর্ম আসে, তো ভার্ব হচ্ছে পরিবর্তন করা লাগে না তেমন একটা। আর কথা শুনতেও ভালো লাগে। এখানে ২৩ নাম্বার ক্লাসেও আছে। মূলত ২৬ নাম্বার ক্লাসটা দেখলে হচ্ছে আমরা খুব ভালো মতো বুঝে যাবো যে মোডাল ভার্ব কিভাবে কাজ করে। এবং মোডাল ভার্বের পরে যেটা সবচেয়ে বেশি দরকার এটা হচ্ছে ট্রেনবারে ভার্বেন। এটা হচ্ছে ১৮ নাম্বার ক্লাসে আছে। ঠিক আছে? ১৮ নাম্বার ক্লাসটা যদি দেখি তাহলে হচ্ছে আমরা ট্রেনবারে ভার্বেনের বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারবো। ১৮ নাম্বার ক্লাস ট্রেনবারে ভার্বেন, যে ভার্বটা হচ্ছে ২ ভাগে ভাগ হয়ে যায় আরকি। ২ ভাগে ভাগ হয়ে যাওয়ার পরেও ওর অর্থ যেটা ওইটাই প্রকাশ পায়। সাধারণত প্রিপোজিশন বা অন্যান্য টাইপের যেই প্রিফিক্স গুলো আছে এগুলো ট্রেনবারে ভার্বের সাথে মানে ব্যবহার করা হয়। এটা আবার মোডাল ভার্বের সাথে ব্যবহার করলে এটা এক হয়ে যায়। ঠিক আছে? তারপরে এইটা আবার হচ্ছে পারফেক্টে গিয়ে অতীতকালের ধারণার যেটা আছে, অতীতকালের ধারণা পাবেন আপনারা হচ্ছে ৩০ এবং ৩১। তো ৩১ নাম্বার ক্লাসটা আগে দেখবেন। এটা হচ্ছে মূলত আমরা বোঝানোর চেষ্টা করছি যে নিয়ম কিভাবে ফলো করে পারফেক্ট বানানো যায়, অতীতকাল বানানো যায় বা প্রেজেন্ট পারফেক্ট বানানো যায় মূলত। অতীতকাল জার্মান ভাষায় কয়েকভাবে বলা যায়। একটা হচ্ছে পারফেক্ট দিয়ে বলা যায়, যেটা কথ্য ভাষা থেকে শুরু করে সব জায়গায় সবচেয়ে বহুল প্রচলিত। এই পারফেক্টটা ৩১ নাম্বার ক্লাসের পরে ৩০ নাম্বার ক্লাসে হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমি যে নিয়ম না মেনে জাস্ট শুধুমাত্র নিয়ম কমপ্লিটলি ফলো না করে জাস্ট
প্রপারলি আমরা যদি ঠিকঠাক মতো একের পর এক পারফেক্ট শিখতে থাকি, করতে থাকি, তাহলে আমরা কিভাবে করতে পারবো? এটা হচ্ছে 30 নাম্বার ক্লাসে দেখানো হয়েছে। এইটার পরে আপনাদের আরো কয়েকটা কেস জানার দরকার হবে, ঠিক আছে? কেসগুলো হচ্ছে ডাটিভ, এবং ডাটিভের হচ্ছে 28 নাম্বার ক্লাসটা, এইটা হচ্ছে মানে মাস্ট, অবশ্যই দেখবেন, খুবই ভালো মানের একটা ক্লাস। এই একটা জিনিস দেখে ভালোভাবে নোট করে ডাটিভটা বোঝার চেষ্টা করবেন, এবং সেম টু সেম যখন আপনি কোনো কিছু একটা শিখবেন, বই দিয়ে হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা পরবর্তীতে দেখি যদি আমরা লেজেন এবং হৈরেনের জন্য আলাদাভাবে আইনসের জিনিসগুলোর গোছাইতে পারি, তাহলে হচ্ছে আমরা আলাদা প্লে লিস্টও বানানোর চেষ্টা করব। আমার আসলে সময় তুলনামূলক কম থাকে, পড়াতে ইচ্ছা করে অনেক, কিন্তু হচ্ছে সময় সুযোগ আসলে মিলানো একটু টাফ হয়ে যায়। আমার নিজের ব্যক্তিগত পড়াশোনা আছে, আমি এখানে মাস্টার্সে পড়াশোনা করতেছি, আমার হচ্ছে কয়েকদিন পরে পড়াশোনা শেষ করে ফেলতে হবে, পাশাপাশি হচ্ছে আমাকে এখানে একটা পার্ট টাইম জব করতে হয়, নিজের ব্যক্তিগত কাজ থাকে, সবকিছু মিলায় আসলে আমার সময় হয়ে ওঠে না। আরো অনেকে যেটা আছে যে নিজে বাসায় রেকর্ড করে হচ্ছে ইউটিউবে আপলোড করতে পারে। তো এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা। আমার সামনে যদি লোক উপস্থিত না থাকে, মানুষজন না থাকে জুম সেশনে, তাহলে আমি আসলে কথা খুব বেশি একটা বলতে পারি না, আমার খুব কষ্ট হয় আর কি বলতে। আর এমনি আপনারা যখন সামনে থাকেন, আল্লাহর নাম নিয়ে যখন ক্লাস শুরু করি, তখন আল্লাহর রহমতে খুব সুন্দর ঘন্টার পর ঘন্টা ক্লাস করাতে পারি। যেমন গতকালকে আমাদের ছিল 100তম ক্লাস উপলক্ষে আমাদের বাংলাদেশি সময়ের দুপুর 2টা থেকে যে ক্লাস শুরু করছি, রাত্রেবেলা 11:30 পর্যন্ত, 12টা পর্যন্ত হচ্ছে ক্লাস চলছে আর কি। একদম একটানা 13-14 ঘন্টা। আমার ক্লান্তি লাগে না, আমার ভালো লাগে মানুষকে শিখাতে পেরে, যে না ঠিক আছে, আমি যদি কাউকে উপকার করতে পারি, আপনারা কিছু হোক আর না হোক অন্তত আমার জন্য দোয়া করবেন, এটাই আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তো 28 নাম্বার ক্লাসের পরে আকুজাটিভ এবং ডাটিভ দুইটার ধারণাই এমন যে দুইটাকে কম্বিনেশন করা আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা 29 নাম্বার ক্লাসটা করানোর চেষ্টা করছি এখানে। 29 নাম্বার ক্লাসে হচ্ছে আকুজাটিভ এবং ডাটিভ কিভাবে প্র্যাকটিস করতে হবে, চর্চা কিভাবে করতে হবে, 29 নাম্বার ক্লাসে একদম স্পষ্টভাবে বলা আছে। তো আমরা এইখানে এতক্ষণ পর্যন্ত যা যা ভাই একটা বললাম। কোয়েশ্চেন ছিল ডাটিভ নিয়ে। হ্যাঁ বলেন। এই ডাটিভ তো সবসময় ব্যক্তিবাচক জিনিস হয় না, ডাটিভ না, বা বস্তুবাচক ব্যক্তিকে হতে পারে। নির্দেশ করে না? না, বস্তুবাচক হতে পারে। ডাটিভ বস্তুবাচক হইতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কেন হবে না? বস্তুবাচক মানে অনেক এটা কিছু দিয়ে হইতে পারে, কাকে যেমন প্রশ্ন আমি করে যখন পাওয়া যায় তখন এটা ডাটিভ না? হ্যাঁ, কাকে, কিন্তু এইটা পাশাপাশিও হচ্ছে ডাটিভ হচ্ছে বিভিন্ন প্রিপোজিশনের জন্যও আসতে পারে, ঠিক আছে? যেমন ich fahre mit dem Bus, আমি বাস দিয়ে যাই, ঠিক আছে? এখন বুস হচ্ছে বাস, বাস কি একটা বস্তু না? এটা ও হতে পারে। মানে ওই প্রিপোজিশন গুলো থাকলেও মানে ডাটিভই বসাইতে হয়, হ্যাঁ, যেমন ওই যে হ্যাঁ। আউস, মিট। হ্যাঁ, Außer bei mit, Zeit nach von zu, ab gegenüber, এগুলো থাকলেও হচ্ছে আমাদের ডাটিভ হবে। ডাটিভ হচ্ছে কয়েকটা কারণে হয়। আকুজাটিভ ডাটিভ কয়েকটা কারণেই হয়। সবগুলো যে একই কারণে হবে তা না। যেমন হচ্ছে আমরা ভাই ভয়েসটা ডাটিভ, অনেকটা কমে গেছে, একটু লাউডলি বলেন কাইন্ডলি। হ্যাঁ আমি বলার চেষ্টা করছি। আমার হচ্ছে দেখা গেছে যে ভিডিওতে মাঝে মাঝে অডিও প্রবলেম করার কারণে আমি আমার মাউথ স্পিকার ব্যবহার করতেছি না, ওইটার জন্য ভয়েস হয়তো একটু কম লাগতে পারে। ডাটিভ আপনার হতে পারে কয়েকটা কারণে। একটা হচ্ছে ধরেন ডাটিভ যদি ভার্ব হয়, ডাটিভ ভার্বগুলো যদি হয় তাহলে ডাটিভ হতে পারে। তারপর ডাটিভ প্রিপোজিশন যদি হয়, প্রিপোজিশন, তাহলে ডাটিভ হতে পারে। তারপরে হচ্ছে যখন ডাটিভের প্রশ্নগুলো হচ্ছে ওই যে কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তখনও হতে পারে। এখন ডাটিভের এই কাকের প্রশ্নটা আকুজাটিভ দিয়েও মাঝে মাঝে হইতে পারে, এই জন্য অনেকে একটু মানে কনফিউজড হয়ে যায়। আর আকুজাটিভ হচ্ছে আরো কয়েকটা কারণে হয়। আকুজাটিভও সেম, যে আকুজাটিভ ভার্ব আছে যেটা, এটার জন্য হতে পারে। তারপরে হচ্ছে আকুজাটিভের যে প্রিপোজিশন আছে এটার জন্য হতে পারে। এটা হচ্ছে যে ষষ্ঠ ক্লাসে 6 নাম্বার ক্লাসে হচ্ছে খুব ভালো মতো বর্ণনা করে দেওয়া আছে। ভাই আকুজাটিভ ভার্ব কোনগুলা? আকুজাটিভ ভার্ব আছে অনেকগুলো, 6 নাম্বার আর এটা হচ্ছে 28 নাম্বার। আকুজাটিভ ভার্ব আমরা হচ্ছে প্রায় 30টার মতো ভার্ব শেখানোর চেষ্টা করি, যাতে A1 A2 দুইটাই খুব ভালো মতো স্টুডেন্টরা শিখতে পারে। আকুজাটিভ ভার্ব আমরা ব্যক্তিগতভাবে একটা লিস্ট করে রাখছি, এইখানে হচ্ছে এই আকুজাটিভ ভার্বগুলো আছে, ঠিক আছে?
এইখানে আপনারা স্ক্রিনশট নিয়ে বা হচ্ছে খাতায় লিখে এগুলো করতে পারবেন। এটা কত নাম্বার ক্লাসে? এটা কোনো ক্লাসে নেই। ও মানে পুরোটা একটা পিডিএফ এই হ্যাঁ কয়টাই? হ্যাঁ, এইখানে একটা অংশ আর এইখানে হচ্ছে কিছু আছে। এই সব মিলায় হচ্ছে এই কয়েকটা যে খুবই গুরুত্বপূর্ণ অ্যাকুজাটিভ ভার্ব, এগুলা হচ্ছে সাধারণত ইয়া করে। আর অনেকে দেখছি যে মাত্র ৩টা-৪টা অ্যাকুজাটিভ ভার্ব পড়ায় A1 এ থাকতে। আমরা হচ্ছে দেখছি যে আমাদের স্টুডেন্টরা নিতে পারে। তো why not? একবারে A1 এ এইটা ভালোমতো শিখলে A2, B1 এও অনেক কিছু হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই অ্যাকুজাটিভ ভার্বগুলোর জন্য হতে পারে। আর ডাটিভের ভার্বগুলো তো ২৮ নম্বর ভিডিওতে দেওয়াই আছে। ডাটিভের ভার্বগুলো ডাঙ্কে, ওইখানে আনওয়ার্টেন এগুলি। হ্যাঁ, ওইখানে হচ্ছে ওই ডেপ জিহে পাস যে একটা শর্টকাট শিখায় দেয় ওইখানে। এই যে ডেপ জিহে পাস ডগ এইখানে ফুবে, না ডগ ফুবে না। ডগ ফুবে। না ডগ ফুবে না। ডগ ফুবে হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব আর এটা হচ্ছে ডাটিভ ভার্ব আরকি। ঠিক আছে? এই ও কয়েকটা হচ্ছে ডাটিভ ভার্ব আর ডগ ফুবেতেও হচ্ছে আপনার অ্যাকুজাটিভ প্রিপোজিশনের জন্য। ঠিক আছে? ও অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আর এইটা অ্যাকুজাটিভকে হচ্ছে সাধারণত কি দিয়ে প্রশ্ন করলে ইয়া হয়, আর ব্যক্তি থাকলে ব্যক্তিও অ্যাকুজাটিভ হতে পারে। ওইটাও হচ্ছে তখন কাকে দিয়ে প্রশ্ন করলে হয়। মানে জিনিসটা একটু জটিল। এর জন্য হচ্ছে একটু ২৯ নম্বর জটিল ভাই, কাকে দিয়ে তো হচ্ছে নমিনেটিভ না? না, কে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে নমিনেটিভ আসে। কে দিয়ে প্রশ্ন হ্যাঁ, করলে কে দিয়ে নমিনেটিভ, কে দিয়ে প্রশ্ন করলে কি নমিনেটিভ দিয়ে আসে। হইতেছে অ্যাকুজাটিভ আর কাকে দিয়ে ডাটিভ। হ্যাঁ, ২৯ নম্বর ক্লাসটা দেখেন। এইখানে হচ্ছে খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করছি যে কি হইছে না হইছে। এর পাশাপাশি আরো কয়েকটা ক্লাস আছে যেগুলো হচ্ছে আমরা আসলে মানে প্রথমে কোর্স সাজানোর সময় এইভাবে না করে যদি আমরা একটু অন্যভাবে করতাম তাহলে মনে হয় ভালো হতো। যে A1 এর ১ম ক্লাস, ২য় ক্লাস এমনি করলে মনে হয় ভালো হতো। আমরা এইভাবে করার কারণে যেটা হইছে, অনেক কিছু এখন আর ওই নাম্বারের মধ্যে আমরা ঢুকাতে পারতেছি না। তো A2 তেও হচ্ছে আমাদের কয়েকটা ক্লাস চলে গেছে। এর মধ্যে হচ্ছে পসেসিভ নামে একটা জিনিস আছে। পসেসিভ এই যে নমিনেটিভ, এখানে হচ্ছে এই দেখেন নাম্বার ছাড়া একটা জিনিস আছে নমিনেটিভ এবং পসেসিভ প্রোনাউন। এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের চ্যানেলে গেলে তখন এইটা লিখলে আপনারা হয়তো পেয়ে যাবেন। এই ধারণাগুলো খুব দরকার আছে। ঠিক আছে? এগুলো প্রায় সময়ই আসে এবং এগুলো হচ্ছে কিভাবে করে পরিবর্তিত হতে পারে এগুলো নিয়ে হচ্ছে শিখানোর চেষ্টা করা হয়েছে। তো এইগুলোও দেখবেন আপনারা। এখন আমরা ওই লিস্টের দিকে আবার চলে যাই। ডাটিভ দেখালাম ২৮ নম্বর ক্লাসে এবং অ্যাকুজাটিভ ডাটিভ প্র্যাকটিস করানোর জন্য ২৯ নম্বর ক্লাস আছে। অ্যাকুজাটিভ কেস হচ্ছে ৬ষ্ঠ ক্লাসে আছে। অ্যাকুজাটিভ প্রিপোজিশনও ৬ নম্বর ক্লাসে খুব ভালো মতো বর্ণনা করে দেওয়া আছে। এর আচ্ছা ভাই, পাশাপাশি 10 বারের বেরবেন এর ইয়াটা একটু বুঝিয়ে দিয়েন তো। 10 বারের বেরবেন ওকে, এইখানে হচ্ছে ডাটিভ প্রিপোজিশন ওইটাও ২৮ নম্বরের মধ্যে আছে। অ্যাকুজাটিভ, নমিনেটিভ, ডাটিভ এগুলো প্র্যাকটিস ২৯ নম্বরে আছে। ওয়েক্সেল প্রিপোজিশন, হ্যাঁ? প্রিপোজিশনের হচ্ছে ২টা মাস্টার ক্লাস আছে। আমাদের যেগুলা ভালো মতো দেখলে, শিখলে আপনারা হচ্ছে খুবই ভালো মতো বুঝে যাবেন যে আচ্ছা ঠিক আছে, কিভাবে করে হচ্ছে আগাইতে হবে। ঠিক আছে? প্রিপোজিশন খুবই গ্যাঞ্জামের একটা জিনিস। প্রিপোজিশনটা একেক সময় একেক রকম ব্যবহার করে। জার্মান ভাষায় প্রিপোজিশন কয়েক টাইপের আছে। একটা তো দেখাইলাম হচ্ছে যেটা ২৭ নম্বর ক্লাসে টেম্পোরাল। ওইটা ছাড়া অ্যাকুজাটিভ প্রিপোজিশন আছে, ডাটিভ প্রিপোজিশন আছে এবং ওয়েক্সেল প্রিপোজিশন আছে। ঠিক আছে? এই ৩৪ এবং ৩৫ নাম্বার ক্লাস, ৩৪ আর ৩৫ দেখলে আপনারা হচ্ছে প্রিপোজিশনের ধারণাটা একবারে B1 পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। A1 এ থাকতেই যাতে আপনারা হচ্ছে খুব বেসিক ভালো মতো নিয়ে, এবং এটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরকেই হচ্ছে হাউস অফ গাবে থাকে, যাদেরকে এটা মাস্ট বি দেখতেই হয়। হ্যাঁ? এটা তারপরে হচ্ছে ৩৫, ৩৪, ৩৫ দুইটাই খুব ভালো মতো দেখার চেষ্টা করবেন। একবার ভালো মতো দেখবেন, নোট করবেন। আপনার হচ্ছে সুন্দরভাবে একবার B1 পর্যন্ত প্রিপোজিশন, শুধুমাত্র ওই নোটটা আপনি উল্টায় পাল্টায় দেখলেই হবে। ঠিক আছে? এবং এইখানে ওয়েক্সেলের যে ধারণাটা আছে ওইটাও হচ্ছে একদম স্বতঃসিদ্ধ যে এইভাবে করেই অ্যাকচুয়ালি ওয়েক্সেলগুলো হয়। ওয়েক্সেল হচ্ছে একবার এইভাবে হইতে পারে, আরেকবার ওইভাবে। এখন এই ছাড়া যে অন্যান্য ক্লাসগুলো দেখবেন না তা না। আপনারা এগুলো দেখলেই বুঝবেন যে আমি প্রায় সময় হচ্ছে কথার ছলে ওই একটা জিনিসের সূত্র ধরে হচ্ছে আরো অন্যান্য জিনিসপত্র নিয়েও হচ্ছে কথাবার্তা বলা শুরু করে দিই। তো দেখতে থাকলে তখন আপনি কন্টিনিউয়াসলি শিখতেই থাকবেন।
ঠিক আছে? শিখতেই থাকবেন। অন্যান্য যে ভিডিওগুলো আছে এগুলোতে আমি প্রায় সময় লেজেন্ড করানোর চেষ্টা করছি, হৈরেন করানোর চেষ্টা করছি। এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনাদের কাজে লাগবে। স্পিকিং নিয়ে একটা ক্লাস আছে ১৯ নাম্বার ক্লাস। ঠিক আছে? শ্রাইবেন নিয়ে আমাদের ক্লাস আছে। শ্রাইবেনের ক্লাসটাও দেখাচ্ছি। এইখানে হচ্ছে মূলত ১ থেকে ৩৫ পর্যন্ত যেটা ১ থেকে ৩৫ পর্যন্ত গিয়ে হচ্ছে আমরা ঠিকঠাক মতো গ্রামারগুলা শিখছি। তারপরে গিয়ে হচ্ছে এক্সাম প্রিপারেশনের ওয়ার্কশপগুলো করানো শুরু করছি আমরা। শুধুমাত্র ৩৬ থেকে ৪৭ পর্যন্তই না, ৪৭ পর্যন্ত মূলত আমাদের ৪৭তম ক্লাস যেটা, ওইটা হচ্ছে আমাদের ইয়া পর্যন্ত আরকি A1 তারপরে হচ্ছে গিয়ে A2 আসে। এই ছাড়াও দেখবেন যে নাম্বার ছাড়াও আরো অনেক ক্লাস আছে। যেমন স্পিকিং এর ওয়ার্কশপে কেমনে কথা বলতে হয়, ঠিক আছে? পরীক্ষার বিষয়ে তারপরে এই টাইপের টুকটাক আরো অনেক জিনিসপত্র আসতেছে এবং কন্টিনিউয়াসলি আমরা এটারে ইয়া করার চেষ্টা করতেছি। ভার্বের কনজুগেশন নিয়ে স্পেশালি ২ টা ক্লাস হইছিল ক্রিয়া-বিক্রিয়া, ক্রিয়া-বিক্রিয়া চর্চা। এটা ২ টা দেখলে আপনারা আরো ভালো মতো রেগুলার ভার্বের কনজুগেশন গুলো বুঝতে পারবেন। এইখানে আমরা ভোকাবুলারি নিয়েও কাজ করার চেষ্টা করছি। ঠিক আছে? ভোকাবুলারি গুলাও হচ্ছে আপনারা দেখার চেষ্টা করবেন। কারণ ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। চাঙ্ক বাই চাঙ্ক একের পর এক পড়তে থাকতে পারলে সবচেয়ে ভালো হয়। এখন গিয়ে হচ্ছে শুধুমাত্র এইটা না। আমরা শুধু কোর্স করানোতেই সীমাবদ্ধ থাকিনি। অনেক জায়গায় দেখছি যে কোর্সের পরে পরীক্ষার আ যে প্রিপারেশন এটার জন্য টাকা দিয়ে কোর্স করতে হয়। আবার অনেকে আছে গয়েথে ইনস্টিটিউট বা অন্যান্য জায়গায় এই জিনিসগুলো নিয়ে আসলে তেমন কোনো ধারণাই দেওয়া হয় না। আমরা এইটার অভাবটা অনেক আগে থেকেই বুঝতে পারছি। যেই কারণে এই প্রুফংস্টেনিং একটা বই আছে। এই বইটা আপনাদের লাগলে হচ্ছে এই আমাদের WhatsApp গ্রুপে এসে লিঙ্ক দেখবেন হচ্ছে অডিও এই ডেসক্রিপশনে আছে। এসে জাস্ট চাইবেন আমরা হচ্ছে আপনাদেরকে পুরা সব জিনিসপত্র দিয়ে দিব। ওপেনে আমরা দিতে পারি না কারণ কপিরাইট ইস্যুর কারণে আমাদের যদি চ্যানেলটা বন্ধ করে দেয়, আমরা আমরা আসলে আ চাইবো না এরকম যাতে হয়। ঠিক আছে? অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাতে। বাংলাদেশের A1 এর পরীক্ষা দিয়ে শুধু আজকেই না, আমি যখন কোর্স করছি ২০১৭ তে তখনও দেখছি। আমাদের ক্লাসে আমরা স্টুডেন্ট ছিলাম হচ্ছে আমরা ২০ জন। পাস করছিলাম সম্ভবত ৪ থেকে ৬ জন। ঠিক আছে? বেশিরভাগ মানুষই ফেল করে। ফেল করার অন্যতম কারণ হচ্ছে যে পরীক্ষার টাইপের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো অনেকে বুঝে না কিভাবে সলভ করতে হবে। কোন জায়গা থেকে সলভ করতে হবে এবং কিভাবে পড়াটা আগাতে হবে। এজন্য ১ম এ একটা ক্লাস আছে ওয়ার্কশপ 1 এইটায় হচ্ছে ৪.৫ ঘন্টার প্রায়। এইটায় হচ্ছে সম্পূর্ণ পুরা পরীক্ষার প্রসেসটা হচ্ছে বলে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? এইটা এবং এই যে বললাম না যে রাইটিং এর একটা ক্লাস আছে, এইটা হচ্ছে এইটা। তার ঠিক পরের ক্লাসটাই। এইখানে হচ্ছে রাইটিং এর ওয়ার্কশপ ছিল। এইখানে A1 এর পরীক্ষায় যত ধরনের লেটার আসতে পারে, প্রত্যেকটারই ১ থেকে ২ টা উদাহরণ দিয়ে হচ্ছে বুঝায় দেওয়া হয়েছে যে কিভাবে লেটার লিখতে হবে। এছাড়াও হচ্ছে অনেকগুলো মডেল টেস্ট পরীক্ষা দেখবেন। আপনি নিজেই হচ্ছে প্র্যাকটিস করে কিভাবে পরীক্ষা দিবেন, ঠিক আছে? ওইগুলো চিন্তা না করে জাস্ট বাসায় পরীক্ষা দেওয়া শুরু করে দিবেন এবং পরীক্ষার পরে হচ্ছে পরীক্ষার জিনিসগুলো নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করা হয়েছে। এরকম প্রায় ৪-৫ টা পরীক্ষা দেখবেন আপনারা। ভোকাবুলারি ওয়ার্কশপ আছে, ঠিক আছে? এবং ওয়ার্ড চার্ট ট্রেনিং নামে কয়েকটা অধ্যায় আছে। ওইগুলো প্রুফিংস ট্রেনিং এর এইখানে সলভ করানো হইছে। এছাড়াও হচ্ছে মিট এরফলকসু বই আছে। তারপরে হচ্ছে গয়েথে ইনস্টিটিউটের মডেল টেস্ট আছে। গয়েথে ইনস্টিটিউটের ২ টা মডেল টেস্টেরই হচ্ছে সলিউশন এইখানে আছে। লেজেন্ড এবং হৈরেন সবকিছুই। লেজেন্ড হৈরেনটা হচ্ছে সবচাইতে নাম্বার উঠানোর ভালো জায়গা। ঠিক আছে? এবং লেজেন্ড হৈরেনে কেউ যদি ভালো নাম্বার কেন, সে যদি একদম মেক্সিমাম নাম্বার পায়। লেজেন্ড হৈরেন ২ টায় হচ্ছে রিডিং এবং লিসেনিং এ ২৫, ২৫, ৫০ পরীক্ষার পাস মার্ক হচ্ছে ৬০ এ। কেউ যদি ওইখানে ৫০ পায় তার পাস করতে গেলে গাণিতিকভাবে মাত্র ১০ লাগে। তো এইখানের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লাস্ট একটা ব্যাচ ছিল আমাদের নির্ভীক ব্যাচ। ওদেরকে ক্লাস করানোর মাধ্যমে এই ৩ টা ক্লাস আমরা এখানে জড়ো করতে পারছি। হৈরেনটাইল 1 এবং হৈরেনটাইল 2, হৈরেনটাইল 3। ঠিক আছে? ৩ টা ক্লাস। হৈরেনে অনেকের প্রবলেম থাকে। অনেকে হচ্ছে বুঝে না কথা কি বলছে, কিভাবে কথাগুলোর যে ধাঁধা বা মারপ্যাচ আছে এভাবে সলভ করে হচ্ছে আগাতে হবে। তার জন্য এই ৩ টা ক্লাস আছে। এছাড়াও হচ্ছে আরো অসংখ্য ভিডিও আমরা আরো সামনে করার চেষ্টা করছি। এটা ছিল A1 এর জন্য। A2 র জন্য হচ্ছে সেম। A2 র একটা প্লেলিস্ট আছে এবং এই প্লেলিস্টেও হচ্ছে নিয়মিতভাবে আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করছি A2 র জন্য। এখানে ৪৮ থেকে শুরু করে একবারে
একের পর এক দেখতে থাকবেন এবং A2 র যেই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে A1 এ আমরা ক্লাস নিছি একরকমভাবে। কিন্তু A2 র ক্লাসগুলোর মাত্রা ডাইমেনশন গুলো একটু অন্যরকম এবং এর পরবর্তীতে আমাদের B1 এর যেই প্লেলিস্ট হবে ওইটাও দেখবেন। ওইটা হচ্ছে এর চাইতেও আরো অ্যাডভান্স থাকবে। এবং আমরা যখন পড়ানোর চেষ্টা করি A1 এর স্টুডেন্টদেরকে A2 টার্গেট করে পড়াই যাতে আপনারা ওইখানে খুব ভালো ইন্টিগ্রেট করতে পারেন। A2 র স্টুডেন্টদেরকে হচ্ছে আমরা B1 টার্গেট করে পড়াই। B1 এর স্টুডেন্টদেরকে B2 টার্গেট করে পড়াই। কারণ ডয়েচল্যান্ডে হচ্ছে এই সিস্টেমেই ফলো করে। যখন আমরা পরীক্ষা দিতে যাব, পরীক্ষার কোশ্চেনগুলো একটু টাফ করতে চাইলে ঠিক এক ধাপ উপরের কয়েকটা জিনিস এখানে নিয়ে আসবে। এইজন্য হচ্ছে আমরা এইখানেও হচ্ছে ওই টার্গেট করেই হচ্ছে খুব ভালো মতো যাতে এই A2 পড়লে B1 এর পড়া হয়ে যায় ওইভাবে করে সব ক্লাস করানোর চেষ্টা করছি। আপনারা জাস্ট ধাপে, ধাপে একের পর এক দেখলেই বুঝবেন। প্রত্যেকটার টাইটেল দেওয়া আছে। এটা A1 এর ক্লাস যেহেতু এজন্য আমি আর A2 র প্লেলিস্টের বর্ণনা দিচ্ছি না তেমন একটা। ভাই এখন কিছু বই থেকে প্র্যাকটিস করা যায়। ওকে, আমরা হচ্ছে এইখানে যে জিনিসগুলো দেখলাম এতক্ষণ ধরে এগুলোর মাধ্যমে আমরা বুঝলাম হচ্ছে Reading A2 by ধরতে কোর্সটা পারবেন। কিভাবে হচ্ছে আগাবে এবং A2 হচ্ছে এক্সাম প্রিপারেশনের হচ্ছে ভিডিও আছে, এখানে ভোকাবুলারি আছে এবং প্রুফ স্টেনিং বই দিয়ে কিভাবে প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা টাইল বাই টাইল কিভাবে সলভ করতে হবে, লেজেন হইরেন, ঠিক আছে, এগুলো এইখানে দেখানো আছে। আর নতুনভাবে হচ্ছে আমরা B1 এর যে প্লেলিস্টটা এইখানে হচ্ছে করার চেষ্টা করছি। এখন হচ্ছে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেইটা হচ্ছে যে এই যে একটা যাত্রা, ঠিক আছে, এই যাত্রাটা হচ্ছে লম্বা একটা যাত্রা। এটা খুব তাড়াহুড়া করে অনেকে হচ্ছে করতে চায়। বাংলাদেশের পার্সপেক্টিভে আমি অনেক মানুষকে দেখছি পারলে এক মাসের মধ্যে A1 A2 B1 শেষ করে ফেলতে চায় বা 5 মাস 6 মাস এরকম অনেকে হচ্ছে সময়ের কথা চিন্তা করে। সময়ের কথা চিন্তা না করে ওই সময় দিলে হয় কি ব্রেনের ভিতরে একটা অটোমেটিক্যালি টাইম বমের মতো মনে করে আরকি। এবং অনেক সময় দেখা যায় আপনি একটা সময় নির্দেশ করে দিছেন, ব্রেন মনে করবে আচ্ছা ঠিক আছে এখন পড়ার দরকার নেই, এখন তুমি আলসেমি করো, পরে শেষের দিকে গিয়ে পড়ো। যেটা আমাদের হয় আরকি পরীক্ষা বা বিভিন্ন জিনিসপত্রের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে না সময় বেঁধে দিয়ে তাইলে হচ্ছে আমাদের ভালো হয়। মূলত উচিত হচ্ছে যে নিজের সাথে নিজে কম্পিটিশন করা। যে ঠিক আছে আমি আজকে যে মানুষটা আছি এটা গতকালকের আমি যে ছিলাম, আমার গতকালকে পর্যন্ত জার্মান ভাষার যে দক্ষতা ছিল, যে শব্দ আমি শিখছিলাম, ওইটা যদি আমার আজকে আরো ভালো হয়, গতকালকের আমিকে যদি আমি আজকে ছাড়াই যেতে পারি, আজকে আমি হচ্ছে সফল। এবং তারপরের দিনও সেম। একের পর এক নিজেকে টার্গেট দিতে থাকতে হবে যে না আগের দিনের চাইতে আজকের দিনে আমি হচ্ছে আরো অনেক ভালো করার চেষ্টা করব। এভাবে করে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য যা, যা শেখার দরকার শিখে তারপরে পরীক্ষার মডেল টেস্টগুলো দিয়ে যদি দেখেন আপনি মডেল টেস্টগুলোতে খুব ভালো পারফর্ম করছেন, তাহলেই হচ্ছে আপনি বুঝবেন যে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত। যদি এর মাঝখানে ভুলও হয় তাহলেও হচ্ছে আমরা যেটা দেখব যে ওইখানটায় আমরা নিজেদেরকে সংশোধন করে নেব। সংশোধন করে নিয়ে যাতে ওই টাইপের ভুলগুলো আমাদের পরবর্তীতে আর না হয়। তাহলে হচ্ছে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো, শিখতে পারবো এবং হচ্ছে আমরা অনুধাবন করতে পারবো। এটা ছিল মোটামুটি আমাদের এখন পর্যন্ত এই A1 এর যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা। এবং শেষের দিকে গিয়ে আমি যেটা বলবো যে জাইন এবং হাবেন এর প্যাটারেটুম এটাও আসে হচ্ছে প্রায় সময় A1 এর পরীক্ষায় অনেক কিছুতেই লাগে। এবং এইটা আছে হচ্ছে আমাদের যদি দেখাই এখানে 12 নাম্বার ক্লাসে আছে, ঠিক আছে? 12 নাম্বার ক্লাসে হচ্ছে জাইন হাবেনের প্যাটারেটুম যেটা হচ্ছে মূলত অতীতকাল নিয়ে বর্ণনা করা হইছে। ওইটা হচ্ছে এইখানে আছে। এগুলো হচ্ছে দেখবেন, আপনারা চর্চা করার চেষ্টা করবেন এবং অন্যান্য ভিডিও আরো কি, কি দেখতে চান আমাদেরকে হচ্ছে WhatsApp এর গ্রুপে বা হচ্ছে YouTube এর কমেন্টে জানালে তখন হচ্ছে আমরা ওইগুলো নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।